প্রক্ষেপক বস্তু বা ফ্রাশের আরও কতগুলো প্যারামিটার বা রাশি নিয়ে আমরা দেখব। তার মধ্যে প্রথমটা হচ্ছে প্রক্ষেপক বস্তুর উচ্চতা, এবং এই উচ্চতাটা দেখার জন্য আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। আমরা এখানে যেটা করেছি সেটা হচ্ছে ভূমির সাপেক্ষে থিতা কোণে কোনো একটা ফ্রাশ বা প্রক্ষেপককে আমরা ছুঁড়ে মেরেছি, এবং এই প্রক্ষেপক বা ফ্রাশের একটা আদিবেগ ছিল যেটা হচ্ছে ইউ, এবং আদিবেগ যেহেতু এখানে ছিল, এই আদিবেগের অবশ্যই দুইটা স্থানাঙ্ক থাকবে, এক্স অক্ষ বরাবর একটা, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো যাই হোক, আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতাটা বের করার চেষ্টা করব। এবং তুমি দেখতে পাচ্ছ আমাদের ফ্রাশটা যখন মোটামুটি মাঝামাঝি একটা অবস্থানে থাকবে, দ্যাট মিন্স ফ্রাশের যেই টোটাল অনুভূমিক পাল্লা আর তার অর্ধেক পরিমাণ অবস্থানে যখন থাকবে, দ্যাট মিন্স r/2 অবস্থানে যখন থাকবে, তখন কিন্তু ফ্রাশটা আমাদের সর্বোচ্চ একটা উচ্চতা h অতিক্রম করবে। তাহলে বিষয়টা হচ্ছে এরকম, আমি যদি এখানে কতগুলো পয়েন্ট ধরি, ও বিন্দু থেকে ধরো এটা হচ্ছে কিউ পয়েন্ট, আর এটা হচ্ছে আমাদের ধরো পি পয়েন্ট। তাহলে কিউ পয়েন্ট হচ্ছে এমন একটা বিন্দু যেখানে ফ্রাশের সর্বোচ্চ উচ্চতা আমরা দেখতে পাচ্ছি, যার মান হচ্ছে এইচ। এবং আমি যদি এক্স অক্ষ বরাবর এই দূরত্বটা দেখি, তাহলে আমরা অলরেডি দেখেছি ও থেকে আমাদের এতটুকু পর্যন্ত দূরত্ব সেটা হবে অনুভূমিক পাল্লার অর্ধেক। আবার এই জায়গাটা থেকে, দ্যাট মিন্স এই জায়গা থেকে শুরু করে পি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা থাকবে সেটাও থাকবে আমাদের অনুভূমিক পাল্লার অর্ধেক। তার মানে যখন কোনো একটা ফ্রাশ অনুভূমিক পাল্লার অর্ধেক পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তখন সে হচ্ছে সর্বোচ্চ উচ্চতাতে পৌঁছায়। আমাদের এখন টার্গেটে এইচ এর মানটা বের করা। কীভাবে বের করতে পারি খেয়াল করে দেখো, আমরা এখানে কিন্তু একটা সূত্র ইউজ করতে পারি, এবং তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ আমাদের এখানে সর্বোচ্চ উচ্চতায় যখন আমরা উঠছি, তখন কিন্তু ফ্রাশের অবস্থানটা কিউ বিন্দুতে রয়েছে, এবং এই কিউ বিন্দুতে কিন্তু ওর স্থানাঙ্ক কি r/2 কমা এইচ হিসেবে থাকবে। তার মানে সে এক্স অক্ষ বরাবর r/2 দূরত্ব অতিক্রম করেছে, এবং ওয়াই অক্ষ বরাবর সে মোটামুটি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তাই আমি যদি ওয়াই অক্ষ বরাবর সরণটাকে ওয়াই ধরি, এক্স অক্ষ বরাবর সরণটাকে যদি এক্স ধরি, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই এটা মানে হচ্ছে কি সর্বোচ্চ উচ্চতা বা এইচ, এবং এক্স এটার মানে হচ্ছে আনুভূমিক পাল্লার অর্ধেক। এখন আমরা যদি এই সরণটাকে বের করতে চাই, আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই অক্ষ বরাবর কিন্তু ত্বরণের একটা পরিবর্তন হয়, কেননা ফ্রাশটা যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাবে, দ্যাট মিন্স কিউ বিন্দুতে যখন পৌঁছাবে, তখন কিন্তু ত্বরণটা অভিকর্ষ ত্বরণ হিসেবে কাজ করবে নিচের দিকে। তার মানে আমি যদি বস্তুর ত্বরণটাকে এ ওয়াই উপরের দিকে ধরি, তাহলে এ ওয়াইয়ের মানটা অবশ্যই হবে -g, যেটা আমরা অনেকবার দেখে এসেছি। এবং কিউ বিন্দুতে আমাদের এই বস্তুটির কিন্তু দুইটা বেগ কাজ করবে, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, যেটাকে আমরা ভিএক্স দেখিয়েছি, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কাজ করবে, যেটাকে আমরা ধরতে পারি ভিওয়াই। তার মানে এই যে তুমি দেখতে পাচ্ছ আমাদের জাস্ট কিউ বিন্দুটা সর্বোচ্চ বিন্দু, এখানে বস্তুর বেগটা কিন্তু পরিবর্তন হয়েছে। যেমন আমরা ইনিশিয়ালে দেখতে পাচ্ছি ও বিন্দু যেটা ছিল, তখন তার আদিবেগ ছিল হচ্ছে ইউ, এবং কিছুক্ষণ সময় পর, ধরা যাক টি পরিমাণ সময় পর, যখন ফ্রাশটা সর্বোচ্চ উচ্চতায় উঠেছে, তখন তার বেগটা হয়ে গেছে ভি। এবং ভি এরই দুটো উপাংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস আমি যদি ভি এর কথা বলি, তাহলে ভি এর মধ্যে আমরা দুটো উপাংশ পাবো, এক্স অক্ষ বরাবর একটা বেগ পাবো, এবং ওয়াই অক্ষ বরাবর আমরা একটা বেগ পাবো। মজার বিষয় হচ্ছে, তুমি যখন সর্বোচ্চ উচ্চতাতে পৌঁছাবে, তখন কিন্তু তোমার ওয়াই অক্ষ বরাবর বেগের যে মানটা সেটা শূন্য হয়ে যাবে, যেটা আমরা অ্যানিমেশনের মাধ্যমে আগেকার ক্লাসগুলোতে দেখেছিলাম। তাহলে আমি বলতে পারি সর্বোচ্চ উচ্চতাতে আমরা যে বেগটা পাবো ফ্রাশের, সেটা শুধুমাত্র ভিএক্স অফ আই হিসেবে কাজ করবে, বা এক্স অক্ষ বরাবর যে বেগটা ছিল সেই বেগ হিসেবে কাজ করবে। আবার যে কোনো ফ্রাশের জন্য আমরা তো জানি যে প্রত্যেকটা পয়েন্টে এক্স অক্ষ বরাবর যে বেগের উপাংশ থাকে সেটা সমান থাকে। তার মানে আমাদের ইউ যে আদিবেগ নিয়ে যাচ্ছিল ফ্রাশটা, তার এক্স অক্ষ বরাবর উপাংশ ছিল ইউ অফ এক্স, এবং ওয়াই অক্ষ বরাবর যে উপাংশ ছিল বেগের সেটা ছিল ইউ অফ ওয়াই। এবং যেহেতু এক্স অক্ষ বরাবর বেগের উপাংশ সব ক্ষেত্রে সমান পাবো আমরা, তাই আমি এখান থেকে বলতে পারি আমাদের ইউ অফ এক্স এর মান যা হবে, ভি অফ এক্স এর মানটা অবশ্যই তাই হবে, একই রকম হবে, তাই না? এখন দেখো, আমরা যদি ওয়াই অক্ষ বরাবর সরণের কথা বলি ওয়াই, তাহলে আমরা কিন্তু একটা সূত্র জানি সরণ বের করা। সূত্রটা কীরকম ছিল যদি তোমরা একটু মনে করে দেখো, সূত্রটা অনেকটা এরকম ছিল, এস ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তো এখানে আমাদের ত্বরণের একটা উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ, এবং ওয়াই অক্ষ বরাবরও কিন্তু আমাদের ত্বরণ কাজ করে, যেটা ছিল এ ওয়াই ফ্রাশের ক্ষেত্রে। তাহলে আমরা এখান থেকে এই সূত্রটা মডিফাই করে লিখতে পারি ফ্রাশের জন্য কিভাবে, আমরা ওয়াই অক্ষ বরাবর যে সরণটা পাচ্ছি সেই সরণটাকে লিখব। তো কিউ বিন্দু হচ্ছে সর্বোচ্চ দূরত্ব, মানে সর্বোচ্চ উচ্চতা, ওই বিন্দুতে আমাদের সরণের মানটা হচ্ছে কি ওয়াই, যেটাকে আমরা ওয়াই ধরেছি। তাহলে ওয়াই এর মানটা কীভাবে লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু
ওয়াই অক্ষ বরাবর আদিবেগ। দ্যাট মিন্স আমরা এখানে যে ভি নটটা দেখেছিলাম এটা কিন্তু আদিবেগ ছিল ইউ, এবং আদিবেগের ওয়াই অক্ষ বরাবর যে উপাংশটা সেটা কিন্তু ইউ অফ ওয়াই হিসেবে কাজ করে। ওর সাথে আমরা টিকে গুণ করব। টি মানে হচ্ছে কি, যে সময় ধরে আমাদের ও বিন্দু থেকে ফ্রাসটা কিউ বিন্দুতে পৌঁছেছে বা সর্বোচ্চ উচ্চতাতে পৌঁছেছে, তার মানে ইউ ওয়াই অফ টি এখানে থাকবে, প্লাস হচ্ছে হাফ ইন্টু এ ওয়াই অফ টি স্কোয়ার, যেখানে এ ওয়াই হচ্ছে আমাদের মানে উলম্ব বরাবর যে ত্বরণমানটা সেটা। পরবর্তী দিকে এটাতে আমরা মডিফাই করতে পারি এই অংশটা, যেখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই যে জিনিসটা ছিল এটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা এইচ হিসেবে কাজ করছে, এবং ইউ ওয়াই অফ টি যেটা সেটাকে কিন্তু আমরা লিখতে পারি কীভাবে, ইউ সাইন থিটা হিসেবে লিখতে পারি, তাই না, যেটা আমরা অলরেডি দেখিয়েছি তোমাদের। দ্যাট মিন্স ইউ অফ ওয়াই যেটা এটা কিন্তু ইউ সাইন থিটা হিসেবে কাজ করে, এবং ইউ অফ এক্স যেটা সেটা কিন্তু ইউ কস থিটা হিসেবে কাজ করে। তোমাদের যদি মনে না থাকে তাহলে আমি এখানে লিখে দিতে পারি, এটা ছিল আমাদের ইউ কস থিটা, আর ইউ অফ ওয়াই ছিল আমাদের ইউ সাইন থিটা। এখন দেখো মজার বিষয়, আমরা যে টিটা নিয়েছি, টি হচ্ছে কি ও থেকে কিউ বিন্দুতে যাওয়ার সময়। আবার কিউ থেকে পি বিন্দুতে যদি আমি যাই তখনও আমরা একটা সময় পাবো, সেটা হচ্ছে টি পরিমাণ সময়, যদি আমাদের সমতল কোনো একটা তল কাজ করে অনুভূমিক পাল্লা বরাবর। তাহলে আমি বলতে পারি না এখানকার যে টি সেটা আসলে টোটাল বিচরণকালের অর্ধেক, বা বড় হাতে টি ডিভাইড বাই 2 তাই বলতে পারি। অর্থাৎ ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে আমাদের টোটাল সময় লাগে হচ্ছে টি, যেটা বিচরণকাল, এবং এর অর্ধেক সময়টাই হচ্ছে কি ছোট হাতের টি। তার মানে আমরা এখানে টি এর বদলে বড় হাতের টি ডিভাইড বাই 2 লিখতে পারি। এ অফ ওয়াই মানে হচ্ছে কি মাইনাস জি, তার মানে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হাফ জি দিতে পারি, এবং এখানে যে টি স্কোয়ারটা থাকবে তার জায়গায় আমি টি ডিভাইড বাই 2 এই অংশটা লিখতে পারি। তাহলে টি ডিভাইড বাই 2 হোল স্কোয়ার। এখন এই সমীকরণটাকে তুমি একটু মডিফাই করে দেখো কি আসে। তো আমি যদি এটাকে মডিফাই করি, আমি এখানে যেটা পাবো সেটা হচ্ছে, এখন এখানে টি বা হচ্ছে মোট বিচরণকালের কিন্তু একটা সূত্র আমরা জানি, যেটা তোমাদেরকে আমি আগেকার ক্লাসগুলোতে দেখেছি, যে তুমি যদি বিচরণকালের মানটা বের করতে চাও, দ্যাট মিন্স টি এর মানটা যদি বের করতে চাও, তার মানটা কী ছিল আমরা সবাই জানি, টি এর মানটা ছিল হচ্ছে 2 ইউ সাইন থিটা ডিভাইড বাই জি, এটা ছিল আমাদের টি এর মান। তাহলে চলো ওই টি এর মানটা আমরা এখানে বসিয়ে দিই। তাহলে আমরা পাবো হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু, প্রথমে হচ্ছে ইউ সাইন থিটা পাবো, এবং টি এর বদলে আমি পাবো কি 2 ইউ সাইন থিটা ডিভাইড বাই জি, আবার নিচে একটা 2 আছে, তার মানে 2 যদি কাটা যায় তাহলে আমরা এই জায়গাটাতে পাবো ছোট্ট করে ইউ সাইন থিটা ডিভাইড বাই জি, এই অংশটুকু পাবো, যেহেতু নিচের 2 এবং উপরের 2 কাটা যাবে। মাইনাস হচ্ছে 1/2 ইন্টু জি, এবং খেয়াল করে দেখো টি ডিভাইড বাই 2 উপরে কিন্তু আবার এখানে টি আছে, তাই না, তার মানে টি বাই 2 এর যে মানটা পেয়েছি সেটা এখানে বর্গ করে দিব। তাহলে টি ডিভাইড বাই 2 এর মানটা পেয়েছি ইউ সাইন থিটা ডিভাইড বাই জি, যেটাকে বর্গ করলে পাবো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই জি স্কোয়ার। তো এই পার্টটুকু আমরা এখানে পাবো। তাহলে এখন এই পার্টটাকে আমি যদি একটু ছোট করি তাহলে দেখো কি হয়। দেখো তো আমাদের এখানে কিন্তু জি এবং জি স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে কি নিচে একটা জি এক্সট্রা থাকে। তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের প্রথম অংশে থাকছে ইউ ইন্টু ইউ, দ্যাট মিন্স ইউ স্কোয়ার, তারপর হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই জি। তাহলে আমরা নেক্সট পেজে এই অংশটুকু লিখে ফেলি। আমরা পাবো এখানে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার, তারপর হচ্ছে সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই আমরা পাচ্ছি জি। খেয়াল করো ঠিক আগের পেজ অনুসারে এটা পাচ্ছি। তারপর হচ্ছে মাইনাস আছে, মাইনাস আসার পর তারপর একটা হাফ আছে, তারপর হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই জি। তার মানে এই জায়গাটাতে আমরা পাবো কি, আমরা পাবো হচ্ছে এখানে মাইনাস দিয়ে পাচ্ছি, আমি এটা একটু ঠিক করে নিই। ওকে, তো এবার আমরা মাইনাস হাফ দিব, হাফ দেওয়ার পর এখানে থাকবে কি খেয়াল করে দেখো ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থাকবে, তার মানে উপরে থাকছে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই নিচে থাকছে আগের মতো আমাদের জি। তো এখন এই উভয় পক্ষ থেকে আমি যদি ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই জি কে যদি কমন নিই তাহলে আমরা পাবো 1 মাইনাস 1/2, মানে এখানে আসলে দুইটা রাশি কিন্তু দেখতে সেম, তো এটার আগে একটা 1 আছে আর এখানে হাফ আছে। তাহলে এই টোটালটা থেকে আমি যদি অর্ধেক অংশটা বিয়োগ করি বা ছেড়ে ফেলি তাহলে আমরা বাকি অর্ধেক অংশ পেয়ে যাব। তোমরা এটা হিসাব করে দেখতে পারো, এখানে 1/2 ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই জি এই অংশটুকু থাকবে, আর এখানে আমরা 1/2কে ইচ্ছা করলে নিচে সরাসরি 2g হিসেবে লিখতে পারি। তাহলে এই যে h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ডিভাইড বাই 2g লিখলাম, এটাই হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার যে সূত্রটা বা ফর্মুলাটা সেটা। তো ভালো করে দেখে নাও এই ফর্মুলাটা কিভাবে এসেছে। আমরা কিন্তু এই ফর্মুলাটাকে এনেছি সিম্পলি একটা নির্দিষ্ট সূত্র ইউজ করে, যেটা হচ্ছে s ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ইউজ করে।
আবার দেখো আমরা সেম সূত্রটাকে অন্য একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসতে পারি। তাহলে আমরা অন্য একটা সূত্র লিখে ফেলি। তোমাদের যদি খেয়াল থাকে তাহলে দেখো, কোনো একটা বস্তুর যদি ত্বরণ হয় এ এবং সেটা যদি একটা নির্দিষ্ট অক্ষ বরাবর এস পরিমাণ সরণ তৈরি করে, তাহলে আমরা ওর জন্য লিখতে পারি ভি স্কয়ার মানে হচ্ছে ওই বস্তুটার শেষ বেগ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার মানে ওই বস্তুটার আদি বেগ প্লাস হচ্ছে 2 ইন্টু ত্বরণ ইন্টু সরণ। এবং আমরা কিন্তু এই সূত্রটা মোটামুটি সবাই জানি, মানে খুব পপুলার একটা সূত্র। এখন এই সূত্রটাকে আমরা এখানে ফ্রাসের জন্য কাজে লাগাবো, বাট এই ক্ষেত্রে আমরা কাজে লাগাবো এটাকে ওয়াই অক্ষ বরাবর। কেননা আমরা এখানে দেখতে পাচ্ছি সর্বোচ্চ যে উচ্চতাটা আছে এটা কিন্তু শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর কাজ করে, অন্য কোনো অক্ষ বরাবর কাজ করে না। আছে এখানে ইকুয়ালটা দিতে পাচ্ছি না, এই ইকুয়ালটা দিয়ে দিলাম। এখন দেখো আমরা যদি ওয়াই অক্ষ বরাবর কাজ করাই তাহলে দেখতে পাচ্ছ ঠিক আমাদের এই যে এখানে কিউ একটা পয়েন্ট ছিল, সর্বোচ্চ উচ্চতার পয়েন্ট, এই পয়েন্টে আমাদের শেষ বেগটা কত ছিল খেয়াল করে দেখো। আমাদের এখানে আমি যে ভি স্কয়ারটা লিখেছি এটা আসলে কিউ বিন্দুতে থাকা অবস্থায় কোনো একটা প্রজেক্টাইল বা ফ্রাসের ওয়াই অক্ষ বরাবর শেষ বেগ। এবং ওয়াই অক্ষ বরাবর শেষ বেগটা কত হয় আমরা এখানে দেখেছিলাম ভি অফ ওয়াই হোল স্কয়ার হিসেবে সেটা কাজ করবে। এবং আমরা এখানে যে আদিবেগটা দেখতে পাচ্ছি এই আদিবেগটা কিন্তু আমাদের আদিবেগ যেটা আছে ইউ সেটার ওয়াই অক্ষ বরাবর উপাংশ হিসেবে কাজ করবে। তার মানে এটা হবে ইউ অফ এক্স স্কয়ার, নট এক্স, ইউ অফ ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 2 ইন্টু ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এবং ওয়াই অক্ষ বরাবর যে সরণটা ছিল দ্যাট মিন সর্বোচ্চ উচ্চতা আমাদের সরণ হচ্ছে কি এইচ, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করেছিলাম। তাহলে বিষয়টা খুবই সিম্পল। কিউ বিন্দুতে আমাদের শেষ বেগ পাচ্ছি হচ্ছে ভি অফ ওয়াই এবং আদি বেগ পাচ্ছি ইউ অফ ওয়াই। কেননা আমরা এখানে শুধুমাত্র ওয়াই অক্ষ নিয়ে বা ওয়াই অ্যাক্সিস নিয়ে কাজ করছি, তাই আমরা যে বেগগুলোকে নিব সেগুলো অবশ্যই ওয়াই অক্ষের উপাংশ বরাবর কাজ করবে। এবং আমরা যে ত্বরণটাকে নিব সেটাও কিন্তু ওয়াই অক্ষ বরাবরই কাজ করবে। আর এখানে যে সরণটা আমরা পাচ্ছি এইচ, এটা কিন্তু ওয়াই অক্ষ বরাবর সর্বোচ্চ উচ্চতাকে নির্দেশ করে। তো এখন দেখো, তো আমরা তো জানি যে কিউ বিন্দু হচ্ছে এমন একটা বিন্দু, সর্বোচ্চ বিন্দু, যেখানে ওয়াই অক্ষ বরাবর যে বেগটা থাকে দ্যাট মিনস ভি অফ ওয়াই, ওর মানটা কিন্তু শূন্য হয়ে যায়। তাই যদি হয় তাহলে আমাদের এই জায়গাটাতে থাকবে কি শূন্য স্কয়ার থাকবে, আর তেমন কিছু থাকবে না। আর এখানে ইউ অফ ওয়াই যেটা ছিল ওর মানটা কিন্তু তোমরা জানো, তাই না? তোমরা ইউ অফ এক্স এর মান জানো, ইউ কস থিটা হিসেবে কাজ করতো, আর তোমরা ইউ অফ ওয়াই এর মানও জানো যেটা হচ্ছে ইউ সাইন থিটা হিসেবে কাজ করতো, মানে ওয়াই অক্ষ বরাবর আদি বেগের উপাংশটা। তাহলে এখানে হবে কি ইউ সাইন থিটা হোল স্কয়ার। যেহেতু আমি এখানে থিতা চেঞ্জ করিনি, তার মানে আমাদের অনুভূমিকের সাপেক্ষে থিতা কোণে আমরা এই ফ্রাসটাকে চুড়ে মেরেছি। প্লাস হচ্ছে আমাদের এখানে তো প্লাস হবে না, কারণ এ ওয়াই এর মানটা কি অবশ্যই মাইনাস জি। সবসময় আমাদের ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা কাজ করবে মাইনাস জি বরাবর। তাই যদি হয় তাহলে আমাদের এখানে -2 ইন্টু জি ইন্টু এইচ চলে আসবে। তাহলে এই সূত্রটা থেকেও আমি আলটিমেটলি সরাসরি যদি এইচ এর মানটা বের করি তাহলে দেখো আমাদের এখানে এইচ এর মানটা কী হবে। আমাদের এখানে এইচ এর মানটা হবে হচ্ছে উপরে যেটা বসবে সেটা হলো ইউ স্কয়ার, তারপর হচ্ছে সাইন স্কয়ার থিতা বসবে, আর নিচে বসবে হচ্ছে সুন্দরভাবে 2 ইন্টু জি। তাহলে এই সূত্র ইউজ করেও কিন্তু আমরা ফ্রাসের যে সর্বোচ্চ উচ্চতাটা সেটাকে বের করতে পারি। এবার দেখো তো ইউ স্কয়ার সাইন স্কয়ার থিতা এটা আসলে কোত্থেকে এসেছে। আমাদের এই জিনিসটা কিন্তু এসেছে একটু অন্যভাবে, যেটা আমি তোমাকে দেখাতে যাচ্ছি যে বর্গ আকারে এসেছে। দ্যাট মিনস ইউ সাইন থিতা এই টোটালটাকে তুমি যদি বর্গ করো তাহলে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিতা পাবে, আর নিচে হচ্ছে কি 2g। এবং তুমি কিন্তু অলরেডি জানো যে কোন একটা ফ্রাসের ওয়াই অক্ষ বরাবর আদিবেগের উপাংশ যেটা সেটাই হবে কি ইউ সাইন থিতা। এই যে এখানে দেখতে পাচ্ছ ইউ অফ ওয়াই মানে হচ্ছে কি ইউ সাইন থিতা। তার মানে আমরা এখানে ইউ অফ মানে সাইন থিতার বদলে ইউ অফ ওয়াই হোল স্কয়ার বসাতে পারি, আর নিচে সরাসরি 2g বসাতে পারি। তাহলে এটা হচ্ছে কি আমাদের ফ্রাসের সর্বোচ্চ উচ্চতার সূত্র। দ্যাট মিনস এটাকে আমরা এইচ ইজ ইকুয়াল টু দিয়ে লিখতে পারি, যেখানে ফ্রাসের সর্বোচ্চ উচ্চতা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর আদিবেগের উপাংশের বর্গ ডিভাইড বাই 2 ইন্টু অভিকর্ষ ত্বরণ। এখন দেখো আমরা আগের সূত্রে ফিরে যাই। দ্যাট মিনস আমরা এই সূত্রে ফিরে যাই যেটা হচ্ছে 1 নং ইকুয়েশনতে দেখতে পাচ্ছি। তো এই সূত্র অনুসারে আমি যদি সর্বোচ্চ উচ্চতা বের করতে চাই, দ্যাট মিনস আমরা এখানে যে হাইটটা বের করেছি এটা কিন্তু মোটামুটি লেভেলের একটা হাইট ছিল, এবং এই হাইটটা কিন্তু এই বিন্দুতেও কাজ করতে পারতো অথবা এই বিন্দুতেও কাজ করতে পারতো। তার মানে আমরা এখানে বেসিক্যালি সর্বোচ্চ উচ্চতাটা বের করিনি, আমরা ফাঁসের নর্মাল উচ্চতাটা বের করেছি বা সাধারণ উচ্চতাটা বের করেছি, যেটা আমি এখানের জন্য এইচ বলেছি, আবার এখানের জন্য ভিন্ন ভিন্ন উচ্চতা হবে। বাট আমি যদি সত্যিকার অর্থে সর্বোচ্চ উচ্চতা বের করতে চাই
তাহলে আমাদের এখানে সাইন থিতার যে মানটা সেটা ম্যাক্সিমাম হতে হবে। মানে আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। আমরা এখানে যে এইচটা বের করেছি এটা কিন্তু ম্যাক্সিমাম উচ্চতায় ছিল, দ্যাট মিন্স এইচ ম্যাক্স ছিল, যেটা আমরা এই লাইন বরাবর দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি চাই যে না, আমার ফ্রাসটা আসলে এই এইচ ম্যাক্স পরিমাণ উচ্চতা উঠবে না, দ্যাট মিন্স এখান থেকে এই পরিমাণ উচ্চতা উঠবে না, তাকে আমি আরও উচ্চতায় উঠাবো, তখন যে কন্ডিশনটা হবে সেটা হচ্ছে সাইন যে থিতা আছে সেই সাইন থিতার মানটার ম্যাক্সিমাম মানে মানটা নিতে হবে। তাহলে আমি এখানে এইচ ম্যাক্স বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে সত্যিকার অর্থেই ফ্রাসের সর্বোচ্চ উচ্চতা। আর আমি যদি এর চেয়েও বেশি পরিমাণ উপরে উঠাতে চাই, তার মানে এক্সট্রা যদি আমি এতটুকু দূরত্বে পৌঁছাতে চাই, তখন আমাদের ক্ষেত্রে যে সাইন থিতাটা আছে সেই সাইন থিতার সর্বোচ্চ মান ইউজ করতে হবে। তার মানে আমি যদি সাইন থিতার সর্বোচ্চ মানের কথা বলি সেটা হচ্ছে কি অবশ্যই 1। আর তোমরা জানো সাইন 90 ডিগ্রি মান কি 1 হিসেবে কাজ করে, তাই না? তার মানে সাইন থিতার মান যখন তুমি 1 বসাবে তখন কিন্তু আলটিমেটলি আমাদের 1 নং সমীকরণ যেটা সেটা পরিবর্তন হয়ে যাবে। সেটা কি হবে? সেটা হবে আমাদের এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিতা, দ্যাট মিন্স 1 স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তার মানে এখানে কিন্তু আর সাইন থিতার অপশনটা থাকছে না, এবং তুমি এখন যে এইচটা পাচ্ছ এটাই হচ্ছে আমাদের সেই ম্যাক্সিমাম উচ্চতা যখন আমাদের সাইন থিতার মানটা হবে 1। সাইন থিতা 1 মানে কি? থিতা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে তুমি ভূমির সাপেক্ষে সরাসরি লম্ব বরাবর কোনো একটা বস্তুকে এখন নিক্ষেপ করেছ, এবং তুমি যদি ইউ আদিবেগ নিয়ে নিক্ষেপ করো তোমার লম্ব বরাবর ভূমির সাপেক্ষে, তখন ওই বস্তুটা কিন্তু একটা নির্দিষ্ট উচ্চতা উঠবে। ওই উচ্চতাটা বের করার সূত্র হচ্ছে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2g। তাহলে এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এই যে এখানে এইচ এর যে মানটা বের করেছি আমি এটাকে এইচ প্রাইম ধরতে পারি, এবং সেম মানটা কিন্তু তোমরাও বের করেছো আরও একটা জায়গায়, সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী বস্তুর ক্ষেত্রে। তাহলে দেখো আমি এখানে যে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি দিয়েছি, তার মানে আমি সরাসরি ওয়াই অক্ষ বরাবর কোনো একটা বস্তুকে নিক্ষেপ করেছি। তার মানে এটাও একটা ফ্রাস, কিন্তু এটা দ্বিমাত্রিক পথে চলবে না, এটা একমাত্রিক পথে চলবে বা ওয়াই এক্সিস বরাবর উপরে উঠবে। আর যদি সে ওয়াই এক্সিস বরাবর শুধুমাত্র উপরে উঠে তাহলে সর্বোচ্চ যে উচ্চতাটা উঠবে তার মানটা হচ্ছে আমাদের এইচ প্রাইম। তাহলে আমি ধরে নিলাম সর্বোচ্চ সে এই পরিমাণ উচ্চতায় উঠেছে, তার মানে এই পরিমাণ মানটাই হচ্ছে কি আমাদের এইচ প্রাইম হিসেবে তখন কাজ করবে। তার মানে ফ্রাসের জন্য থিতা কাজ করছে, দ্যাট মিন্স সাইন থিতার মান 1-এর চেয়ে ছোটো আছে। বাট আমরা যখন কোনো একটা নিক্ষিপ্ত বস্তুকে সরাসরি ভূমির সাপেক্ষে লম্ব বরাবর ছুঁড়ে মারবো তখন কিন্তু আর এখানে আমাদের থিতাটা ওভাবে কাজ করবে না, কেননা থিতা তখন 90 ডিগ্রি হয়ে গেছে আর টোটাল মানটা আমাদের 1 হয়ে গেছে। তাহলে আমরা এখন যে সূত্রটা লিখেছি ফাইনালি, এই সূত্রটা 1D মোশন বা একমাত্রিক গতির জন্য কাজ করে, যেটা শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর কাজ করছিল। আর আমরা এখানে যে ম্যাক্সিমাম উচ্চতাটা পেয়েছি, দ্যাট মিন্স ফ্রাসের সর্বোচ্চ উচ্চতা বা এইচ ম্যাক্স, এটা কিন্তু 2D বরাবর কাজ করে বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কাজ করে। তার মানে আমরা এখানে যে সূত্রটা পেয়েছি এটাও কিন্তু দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কাজ করবে, দ্যাট মিন্স এক্স ওয়াই অক্ষ বরাবর কাজ করবে। তো আশা করি তোমরা পার্থক্যটা বুঝতে পেরেছ। আমরা এই জিনিসটা বা এই সূত্রটা ইউজ করি শুধুমাত্র উলম্বভাবে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে, যেখানে বস্তুটার সাথে ভূমির যে অ্যাঙ্গেলটা সেটা থাকে 90 ডিগ্রি। তার মানে এটা হচ্ছে সেই কেস যখন থিতা হচ্ছে 90 ডিগ্রি থাকে এবং এটা একমাত্রিক গতি হিসেবে কাজ করে শুধুমাত্র ওয়াই অক্ষ বরাবর। বাট বাকি যে সূত্র দুটো দেখাচ্ছি একটু স্টার দিয়ে রাখি, এগুলো কিন্তু এক্সের ফ্রাসের সূত্র, দ্যাট মিন্স ফ্রাসের সর্বোচ্চ যে উচ্চতা আছে ওই উচ্চতা সূত্র। তোমরা চাইলে এই জায়গাটাতেও এইচ ম্যাক্স লিখতে পারো, কোনো সমস্যা নেই। এই জায়গাটাতেও চাইলে তোমরা এইচ ম্যাক্স লিখতে পারো, কেননা ফ্রাস কিন্তু সর্বোচ্চ এইচ ম্যাক্স এতটুকু পর্যন্ত উচ্চতাতেই ওঠে। আবার আমরা যখন ফ্রাসের কথা বলবো তখন অবশ্যই থিতার মানটা 90 ডিগ্রির চেয়ে কম হবে। তার মানে সেক্ষেত্রে একটা আমরা আনুভূমিক পাল্লা বা অনুভূমিক পাল্লাটা পাবো বা রেঞ্জ পাবো, দ্যাট মিন্স ও থেকে শুরু করে পি বিন্দু পর্যন্ত আমরা একটা দূরত্ব পাবো। বাট যখনই আমি থিতার মানটা 90 ডিগ্রি করে দিব তখন কিন্তু আমরা আর অনুভূমিক পাল্লা পাবো না। দ্যাট মিন্স বস্তুটাকে আমরা যে পয়েন্ট থেকে ছুঁড়ে মেরেছি বস্তুটা কিছুক্ষণ পর নিচের দিকে আবার সেই পয়েন্টে এসে পড়বে। তার মানে থিতা যখন 90 ডিগ্রি থাকবে তখন বস্তুটার যে নিক্ষেপণ বিন্দু আছে এবং পতিত যে বিন্দু আছে সে দুটো একই জায়গায় থাকবে, কোনো অনুভূমিক পাল্লা থাকবে না। তার মানে থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রির জন্য আমরা এখানে কোনো আর পাবো না, বা নো আর মানে হচ্ছে কোনো অনুভূমিক পাল্লাকে পাবো না। এবার আমরা একটা দারুণ জিনিস দেখব, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা বলা যায় পরিপূরক কোণের ক্ষেত্রে কীভাবে দুটো উচ্চতা কাজ করবে। খেয়াল করে দেখো, আমরা আগের সেই অ্যানিমেশনটাকে আবার নিয়ে এসেছি পিচ্চি বাচ্চাটাকে। তো আমি ধরে নিলাম যে আমাদের এখানে নির্দিষ্ট দুটো অ্যাঙ্গেলে আমরা ফ্রাসটাকে ছুঁড়ে মেরেছি। তো আমি একটু এক্স অক্ষটা দেখাই। ধরো এই বরাবর মোটামুটি আমাদের এক্স অক্ষ কাজ করে, ঠিক মতো হচ্ছে না যদিও, হ্যাঁ এবার হয়েছে। ধরো এটা বরাবর এক্স অক্ষ কাজ করে। তাহলে আমরা যদি একবার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল দ্যাট মিন্স থিতা কোণে কোনো একটা ফ্রাসকে ছুঁড়ে মারি, সে হচ্ছে ধরা যাক এই পি বিন্দুতে
বোঝাবে, তার মানে একটা নির্দিষ্ট আনুভূমিক পাল্লা সে অতিক্রম করবে। আবার আমি যদি ওর কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেলে বা বলা যায় পরিপূরক কোণে ছুঁড়ে মারি, তাহলে সেটা হবে অবশ্যই 90 মাইনাস থিটা। তাহলে তোমাকে দেখাচ্ছি আমাদের এই যে এখানে অ্যাঙ্গেলটা ছিল রেড কালারে, এটাই হচ্ছে আমাদের সেই 90 মাইনাস থিটা অ্যাঙ্গেল। তো এই 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলে আমি যদি তাকে ছুঁড়ে মারি, সে কিন্তু আগের মতোই পি পয়েন্টে পড়বে। তার মানে ফ্রাশের একটা গতিপথ হচ্ছে এটা, আরেকটা গতিপথ হচ্ছে এটা। খেয়াল করে দেখো, আমাদের কিন্তু এই ক্ষেত্রে অনুভূমিক পাল্লাটা সেম, অর্থাৎ তুমি যদি ও বিন্দু থেকে যাত্রা শুরু করো তাহলে পি বিন্দুতে কিন্তু পৌঁছাচ্ছ দুভাবেই। বাট এখানে সর্বোচ্চ উচ্চতা যেটা, সেটা কিন্তু ডিফারেন্ট, সেটা কিন্তু সেম না। কিভাবে সেম না? যেমন প্রথম ফ্রাশের পথটা যদি দেখি, তাহলে তার সর্বোচ্চ উচ্চতা হচ্ছে অনেকটা এরকম জায়গায়। তাহলে এই উচ্চতাটাকে আমি যদি কাউন্ট করি, তাহলে দেখতে পাচ্ছি ভূমি থেকে এই উচ্চতাটা কিন্তু মোটামুটি বেশি বড় না, অর্থাৎ ছোট। এটা যদি হয় ভূমি, তাহলে ভূমি থেকে উচ্চতাটা ছোট। বাট আমি যদি দ্বিতীয় বস্তুটার কথা চিন্তা করি, তাহলে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এটা, এবং তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ ভূমি থেকে আমাদের সর্বোচ্চ যে উচ্চতাটা, এটা কিন্তু অনেক বেশি প্রথম বস্তুর তুলনায়। তার মানে আমি এখন প্রথম বস্তুর জন্য হাইট ধরে নিতে পারি এইচ, মানে H1, যেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। আর দ্বিতীয় বস্তুর জন্য আমি হাইট ধরে নিতে পারি H2। H2 বলতে কিন্তু আমি বোঝাচ্ছি যে ধরো এটা যদি হয় কিউ পয়েন্ট আর এটা যদি হয় ধরো আর পয়েন্ট, তাহলে কিউ থেকে আর হচ্ছে আমাদের এখানে H2 হিসেবে কাজ করবে। মানে দ্বিতীয় বস্তুটা বা দ্বিতীয় ফ্রাশের যে সর্বোচ্চ উচ্চতা, সেটা হচ্ছে আমাদের H2 হিসেবে কাজ করবে। আর আমি যদি এখানে এই পয়েন্টটাকে এস ধরি, তাহলে এস থেকে আর পর্যন্ত যে উচ্চতাটা কাজ করবে, সেটা হচ্ছে প্রথম ফ্রাশের জন্য কাজ করবে। দ্যাট মিন্স প্রথম প্রক্ষেপকের জন্য কাজ করবে H1। এখন আমাদের টার্গেট হচ্ছে H1 এবং H2 এর যে রেশিওটা আছে সেটা বের করা। তো আমরা কিন্তু H1 উচ্চতায় যে ফ্রাশটা ছিল তাকে থিতা কোণে নিক্ষেপ করেছি। তাহলে আমরা কিন্তু জানি যে সর্বোচ্চ উচ্চতার সূত্র H1 যদি লিখতে চাই, তাহলে তার মানটা কি হবে? অবশ্যই উপরে বসবে হচ্ছে, আমরা এখানে আদিবেগ ধরে নিলাম, ইউ পরিমাণ আদিবেগ নিয়ে ফ্রাশটাকে নিক্ষেপ করেছি। তাহলে উপরে বসবে কি? আমাদের সূত্র অনুসারে উপরে বসবে ইউ স্কয়ার, তারপর হচ্ছে সাইন স্কয়ার থিতা, আর নিচে বসবে আমাদের সেই 2 ইন্টু জি, এটা কিন্তু বসবে যেহেতু আমি থিতা কোণে নিক্ষেপ করেছি। বাট H2 যে উচ্চতাটা, সেটা বের করার জন্য একই সূত্র ইউজ করবো, বাট এখানে থিতাটা একটু পরিবর্তন হয়ে যাবে। কিভাবে হবে? নিচে কিন্তু আমাদের আগের মতোই 2G থাকবে, বাট উপরে যেটা ঘটবে সেটা হচ্ছে ইউ স্কয়ার তো থাকবেই, কোনো সমস্যা নাই। তারপরে সাইন স্কয়ার থাকবে, কোনো সমস্যা নাই। থিতার জায়গায় সিম্পলি 90 মাইনাস থিতা এই জিনিসটা বসে যাবে। যেহেতু আমি দ্বিতীয় বস্তুটাকে প্রথম বস্তুটার পরিপূরক কোণে নিক্ষেপ করেছি, তাই দ্বিতীয় বস্তুটার জন্য কোণ হবে কি 90 মাইনাস থিটা, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আমাদের টার্গেট হচ্ছে এদের মধ্যে এখন রেশিওটা বের করা, তাহলে আমরা একটা সুন্দর সম্পর্ক পাবো। তো তুমি যদি এখানে H1কে ভাগ করো H2 দিয়ে, তাহলে কিন্তু আমরা এখানে রেশিওটা পাবো। এবং ভাগ করলে কি পাচ্ছি খেয়াল করে দেখো, আমরা উপরে লিখতে পারি হচ্ছে ইউ স্কয়ার, তারপর হচ্ছে সাইন স্কয়ার থিতা ভাগ 2G, এটা হচ্ছে H1 এর পার্ট। আর H2 এর পার্টটা দেখো ইউ স্কয়ার সাইন স্কয়ার 90 মাইনাস থিতা, মানে হচ্ছে কস স্কয়ার থিতা, যেটা তোমরা সবাই জানো। তার মানে এই জায়গাটাতে আমাদের বসবে কি? কস স্কয়ার থিতা। মানে ব্যাপারটা এরকম যে এটা আসলে সাইন 90 মাইনাস থিতা, তারপর হচ্ছে হোল স্কয়ার, যেটাকে আমরা কস স্কয়ার থিতা বলতে পারি। তারপর ভাগ হচ্ছে কি 2G। তাহলে এখান থেকে অনেক কিছু কাটাকাটি যাবে। আমাদের উপরে থাকবে হচ্ছে শুধুমাত্র সাইন স্কয়ার থিতা, আর নিচে থাকবে হচ্ছে আমাদের শুধুমাত্র কস স্কয়ার থিতা। বাকি জিনিসগুলো কাটা যাবে। দ্যাট মিনস আমি একটু দেখিয়ে দিই, আমাদের এখানে কিন্তু উপরে নিচে ইউ স্কয়ার কাটা যাবে, আবার নিচে উপরে 2G এটাও কাটা যাবে। তাহলে আলটিমেটলি আমরা এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে সাইন স্কয়ার থিতা ভাগ কস স্কয়ার থিতা। এটার মান আমরা সবাই জানি, যেটাকে আমরা বলতে পারি ট্যান স্কয়ার থিতা। তাহলে এই যে আমরা দুইটা ভিন্ন উচ্চতাকে অনুপাত করছি, এই অনুপাতের মানটাই হচ্ছে কি ট্যান স্কয়ার থিতা। তাহলে H1 ডিভাইড বাই H2, এটাই হচ্ছে আমাদের এখানে ট্যান স্কয়ার থিতা। যেখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের H1 এবং H2 উচ্চতাটা আমরা কখন পেয়েছি? যখন আমরা কোনো এক মানে দুটো ফ্রাশকে একে অপরের সাপেক্ষে পরিপূরক কোণে নিক্ষেপ করেছিলাম তখন। আবার আরেকটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু সর্বোচ্চ উচ্চতার সমীকরণ পেয়েছি, তাই না? এই সমীকরণটাকে এখন একটু মডিফাই করে দেখি। আমরা কিন্তু আগের স্লাইড থেকে পেয়েছি এইচ এর যে মানটা ছিল সেটা ছিল হচ্ছে ইউ স্কয়ার, তারপর হচ্ছে সাইন স্কয়ার থিতা ডিভাইড বাই 2G। খেয়াল করে দেখো তো, আমাদের এখানে কিন্তু 2 এবং G এরা ধ্রুবক হিসেবে কাজ করে। যদি ধ্রুবক হিসেবে কাজ করে, তাহলে আমি লিখতে পারি এই সরাসরি সমানুপাতিক হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিতা এটার। তাহলে আমরা যদি এটাকে আরেকটু ঠিকমতো লিখি, তুমি দেখতে পাচ্ছ ইউ সাইন থিতা যেটা, এটা কিন্তু এক্স অক্ষ মানে ওয়াই অক্ষ বরাবর আদিবেগের রূপাংশ। দ্যাট মিনস এটা ছিল ইউ অফ ওয়াই। তাহলে ইউ অফ ওয়াইকে আমি যদি বর্গ করি, তাহলেই আমরা ইউ স্কয়ার সাইন স্কয়ার থিতা পাবো। তাহলে এখান থেকে কনফার্ম যে
আমাদের সর্বোচ্চ যে উচ্চতাটা থাকে ফ্রাসের, এই সর্বোচ্চ উচ্চতাটা অবশ্যই ওই ফ্রাসের যে আদিবেগ আছে সেই আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশের বর্গের সমানুপাতিক হবে। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি আমরা ওয়াই অক্ষ বরাবর, মানে কিভাবে বোঝাই তোমাদেরকে, আচ্ছা ঠিকমতো বোঝাচ্ছি। এটা আসলে এই সম্পর্কটা এসেছে এই সমানুপাতিক ইউ অফ ওয়াই হোল স্কয়ার, এই সম্পর্কটা তৈরি হয়েছে। তার মানে আমি যদি আদিবেগটাকে, দ্যাট মিনস আদিবেগের ওয়াই উপাংশ বা উলম্ব বরাবর উপাংশটাকে আমি যদি 2 গুণ বাড়াই, তাহলে আমরা 4 গুণ বেশি পরিমাণ হাইট পাবো বা সর্বোচ্চ উচ্চতা পাবো ফ্রাসের। আর আমি যদি এখানে 3 গুণ বাড়াই উলম্ব বরাবর বেগের মান, তাহলে আমরা 9 গুণ পাবো উচ্চতা। দ্যাট মিনস এখানে যেহেতু বর্গ আকারে কাজ করবে, তার মানে 3 স্কয়ার ইজ ইকুয়াল টু 9 হবে। তো এটাই ছিল আমাদের বোঝানোর বিষয়। আবার একই সাথে দেখতে পাচ্ছি আমাদের যে এইচ ছিল সেটা একই সাথে আমাদের আদিবেগের মানের উপর নির্ভরশীল এবং কতটুকু কোণে আমি তাকে ছুঁড়ে মারছি সেই কোণের উপরও কিন্তু নির্ভরশীল। তো এই বিষয়গুলো তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। তারপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্রক্ষেপক বস্তুর একই উচ্চতা মানে ভিন্ন অবস্থান। তার মানে আমি একটু ছবিটা দেখাই, খেয়াল করে দেখতে পাচ্ছি এখানে থিতা মানে একটা নিক্ষেপণ কোণে কোনো একটা ফ্রাসকে আমরা ছুঁড়ে মেরেছি ইউ আদিবেগ নিয়ে, এবং কিছু সময় পর সে ধরা যাক পি বিন্দুতে রয়েছে এবং তারও কিছু সময় পর ধরা যাক সে কিউ বিন্দুতে নামছে এবং পি আর কিউ বিন্দুর উচ্চতা হচ্ছে সমান। দ্যাট মিনস এখানেও আমাদের ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব, এখানে আমাদের ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ দূরত্ব। বাট এখানে যে সময়টা লেগেছে সময়টা কিন্তু একটু ডিফারেন্ট সময় কাজ করবে। অর্থাৎ আমাদের ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে আমি ধরে নিয়েছি T1, এবং ও থেকে সরাসরি কিউ বিন্দুতে যেতে যে সময় লাগছে সেটা আমি ধরে নিলাম T2। তার মানে এখানে T1 আর T2 এটা টি এর সমান বলতে আসলে বোঝানো হচ্ছে টাইমটা হচ্ছে প্রথমে T1 কাজ করবে তারপরে T2 কাজ করবে, মানে এই না যে T1 আর T2 হচ্ছে সমান, তা না। তো আমি এখানে টিটা কেটে দিচ্ছি, তোমাদের সমস্যা হতে পারে, তো জাস্ট ধরে নাও আমি একটু লিখে দিই। ও থেকে পিতে যেতে আমাদের যে সময় লাগবে সেটা হচ্ছে T1, এবং আমরা নিক্ষিপ্ত হওয়ার পর ও থেকে কিউতে যাব, তাহলে আমাদের আরেকটু বেশি সময় লাগবে, দ্যাট মিনস T2। আর তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ T2 এর মানটা কিন্তু T1 এর চেয়ে বেশি হবে। আমাদের এখন টার্গেট এই যে তারা নির্দিষ্ট একটা বিন্দুতে মানে দুইটা বিন্দুতে অবস্থানকালীন সময় একই পরিমাণ উচ্চতায় ছিল, এই উচ্চতাটা কত হবে সেটা বের করা। তার মানে এখানে ওয়াইয়ের মানটা কত হবে সেটা আমরা এখানে একটু চালাকি করে বের করব। তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে উচ্চতার যে সমীকরণ সেটাকে কাজে লাগাতে পারি। কেননা আমরা জানি যে একটা ভালো সমীকরণ S ইজ ইকুয়াল টু ভি নট টি প্লাস হচ্ছে হাফ এটি স্কয়ার, এই সমীকরণটা জানি। যেখানে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই ফ্রাসের জন্য যে ত্বরণটা আছে ওয়াই অক্ষ বরাবর সে ত্বরণটা হচ্ছে অবশ্যই -g হিসেবে কাজ করবে, এবং যেহেতু আমাদের এখানে ওয়াই অক্ষ বরাবর আমরা সরণ বের করার চেষ্টা করছি তাই এই এসটা আসলে ওয়াই হিসেবে কাজ করবে। তাহলে আমি পি বিন্দুর জন্য জাস্ট পি পয়েন্টের জন্য যে ফ্রাসের অবস্থান ছিল তার জন্য আমরা এই সরণের সমীকরণটা বের করতে পারি। দ্যাট মিনস পি বিন্দুতে তার ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে ওয়াই এবং সেটার মান হচ্ছে ভি নট টি, ভি নট মানে হচ্ছে আদিবেগ এবং আদিবেগের ওয়াই অক্ষ বরাবর উপাংশ, দ্যাট মিনস ইউ অফ ওয়াই ইন্টু টি প্লাস হচ্ছে হাফ ইন্টু ত্বরণ এ ওয়াই ইন্টু টি স্কোয়ার। আর এখানে টি বললে ভুল হবে, এটা আসলে T1 হবে, কেননা T1 সময় কিন্তু বস্তুটা ও বিন্দু থেকে পি বিন্দুতে অবস্থান করেছিল। তাহলে এখানে ওয়াই এর যে মানটা পাবো সেটা হচ্ছে ইউআই মানে হচ্ছে কি আমরা সবাই জানি ইউ সাইন থিটা, এরকমই কিন্তু আমাদের ছিল ইউ অফ ওয়াই এর মান। ওর সাথে আমরা এখন T1টাকে গুণ করব, তারপর হচ্ছে মাইনাস দিব কেননা এ ওয়াই এর মান হচ্ছে -g, তার মানে এখানে জি বসিয়ে T1 স্কয়ার দিয়ে দেব। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে 1 নং একটা সমীকরণ। এখন আমি যদি পি বিন্দুর কথা বাদ দিয়ে কিউ বিন্দুর কথা বলি তাহলে দেখো কি ঘটবে। কিউ বিন্দুতেও কিন্তু আমরা মোটামুটি একইভাবে ফ্রাসটাকে পাঠিয়েছিলাম, তার মানে এটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট, এবং কিউ পয়েন্টের জন্য আমরা কিন্তু ওয়াই অক্ষ বরাবর একটা সরণ পাবো, যে সরণটা হচ্ছে কত, অবশ্যই ওয়াই এর মানটা কত হবে আগের মতো করেই কিন্তু এখানে ইউ ওয়াই অফ টি 2 হবে, দ্যাট মিনস এখানে শুধুমাত্র টাইমের চেঞ্জ হবে আর কোনো কিছু চেঞ্জ হবে না। তারপর হচ্ছে প্লাস আগের মতোই হাফ, তারপর হচ্ছে এ অফ ওয়াই, তারপর T2 স্কোয়ার হবে। তার মানে সমীকরণ টোটালি সেম থাকবে কেননা এটা একটা ফ্রাসের সমীকরণ, মানে ফ্রাসের ওয়াই অক্ষ বরাবর যে সরণ সেটা, এবং সেক্ষেত্রে ইউ অফ ওয়াই এর মানটা হবে ইউ সাইন থিটা এবং ওর সাথে জাস্ট চেঞ্জ হবে T2টা মাইনাস আগের মতোই হাফ ইন্টু জি ইন্টু T2 স্কোয়ার থাকবে। তাহলে এটা হচ্ছে কি আমাদের 2 নম্বর সমীকরণ। তো আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রক্ষেপক বস্তুর একই উচ্চতায় ভিন্ন অবস্থানের জন্য ওই উচ্চতাটা বের করবো, দ্যাট মিনস ওয়াই এর মানটা বের করব। তো তুমি যদি
এই দুটো সমীকরণকে তুলনা করো তাহলে দেখো এই দুটো সমীকরণেই এক পক্ষে y আছে আরেক পক্ষে y আছে, তার মানে দুটো সমীকরণের বাকি পক্ষগুলো কি সমান হবে। আর তুমি যদি সমীকরণের দুটো পক্ষকে সমান ধরো তাহলে আমরা সমান হিসেবে পাবো, এক প্রান্তে পাবো হচ্ছে ইউ সাইন থিতা এবং ওর সাথে পাবো হচ্ছে t1 মাইনাস হাফ জি t1 হোল স্কয়ার, এবং আরেক প্রান্তে যেটা পাবো সেটা হচ্ছে ইউ সাইন থিতা ইন্টু t2 মাইনাস এখানে পাবো হাফ জি t2 হোল স্কয়ার। যেহেতু দুই পক্ষই হচ্ছে সমান, y এর মানটা সমান, তার মানে y এর বদলে আমরা বাকি অংশটাকে এখানে বসিয়ে দেব। এবং মজার বিষয় হচ্ছে তুমি যদি এই সমীকরণটাকে সলভ করো তাহলে এখান থেকে একটা দারুণ জিনিস পাবে। তো আমি একটু সলভ করে দেখাচ্ছি, অন্য ব্ল্যাক কালারে সলভ করে দেখাই। এটা থেকে সলভ করলে আমরা এখানে কি পাবো, আমরা এখান থেকে সলভ করলে আসলে একটা জিনিসের মান পাবো, এবং সেটা হচ্ছে মোটামুটি ইউ সাইন থিতা যেটা সেটার একটা মান পাবো। তাহলে এখান থেকে আসছে ইউ সাইন থিতা যদি আমি কমন নিই তাহলে পাবো হচ্ছে t1 মাইনাস t2, না t1 মাইনাস t2 কি পাবো না, আমরা অন্য কিছু পাবো। আচ্ছা, আমার মনে হয় এটা পুরোপুরিভাবে করতে হবে। তো ইউ সাইন থিতা যদি আমি কমন নিই এক প্রান্ত থেকে তাহলে আমি এখানে পাবো হচ্ছে t1 মাইনাস হচ্ছে t2, এতটুকু অংশ তো আমরা পাবো, রাইট। আর অপর অংশে যেটা পাবো সেটা হচ্ছে আমি অপর অংশটাও এখানে লিখে দিচ্ছি ইজ ইকুয়াল, তো অপর অংশে আমাদের চলে যাবে হচ্ছে হাফ, এবং এই ক্ষেত্রে হাফ অফ জি কমন যাবে, আর এখান থেকে যাবে হচ্ছে t1 হোল স্কয়ার মাইনাস t2 হোল স্কয়ার। এই অংশটা থাকবে হচ্ছে আমাদের অপর অংশে, তোমরা একটু হিসাব করে দেখতে পারো। সেম অংশটা কিন্তু আমি এখানে লিখেছি। তাহলে চলো সেম অংশটাকে আমরা পরবর্তী নেক্সট পেজে লিখে ফেলি, তাহলে আমাদের হয়ে যাচ্ছে। তাহলে আমি সেম লাইনটা লিখে আমাদের এখানে পেয়েছিলাম হচ্ছে ইউ সাইন থিতা, ওর সাথে আমরা গুণ আকারে যেটা পেয়েছি সেটা হচ্ছে t1 মাইনাস t2। তাহলে ইউ সাইন থিতা এটা আলাদা জিনিস, t1 মাইনাস t2 ওর সাথে সরাসরি গুণ আকারে আছে। আর অপর প্রান্তে পেয়েছিলাম হচ্ছে হাফ অফ জি, এটা কমন নিয়েছিলাম, এবং ভেতরে ছিল t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার। দেখো t1 স্কয়ার মাইনাস t2 স্কয়ার কিন্তু a প্লাস বি, a মাইনাস বি এর সূত্র অনুসারে কাজ করবে, তার মানে t1 প্লাস t2 t1 মাইনাস t2 হিসেবে কাজ করবে। তাহলে উভয় পক্ষ থেকে আমি এখন দেখতে পাচ্ছি t1 মাইনাস t2 কিন্তু কাটা যায়, দ্যাট মিনস এটাও এখান থেকে কাটা যাবে, এটাও এখান থেকে কাটা যাবে। আলটিমেটলি আমরা এখানে ইউ অফ সাইন থিতা এই জিনিসটার মান পাবো, এবং এটার মানটা কত হবে, অবশ্যই হাফ ইন্টু জি এবং ইন্টু ওর সাথে t1 প্লাস t2 হিসেবে কাজ করবে। তাহলে এটা পেয়েছি আমি কি, আমি পেয়েছি এটা y অক্ষ বরাবর যে আদিবেগটা ছিল সেই আদিবেগের রূপাংশ, দ্যাট মিনস ইউ অফ ওয়াই ইজ ইকুয়াল টু হাফ ইন্টু জি t1 প্লাস t2 পেয়েছি। বাট আমরা কিন্তু স্টিল এখানে y এর যে মানটা সেটা কিন্তু পাচ্ছি না। আমরা একটা কাজ করতে পারি, আমরা ইউ সাইন থিতার যে মানটা সেটা 1 নং অথবা 2 নং যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে কিন্তু y এর এক্সাক্ট মানটা পেয়ে যাব। তো আমি একটা কাজ করি, এটা আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে দিই। দ্যাট মিনস 1 নং সমীকরণে দেখতে পাচ্ছ ইউ সাইন থিতা এই জিনিসটা আছে। তাহলে চলো আমরা বসিয়ে দিই। তাহলে 1 নং সমীকরণে আমি যদি ইউ সাইন থিতার মান বসিয়ে দিই তাহলে আমি পাবো y ইজ ইকুয়াল টু ইউ সাইন থিতা এর বদলে আমরা বসাবো 1/2 ইন্টু জি, তারপর হচ্ছে t1 প্লাস t2, এবং এই টোটালটার সাথে গুণ যাবে হচ্ছে আমাদের t1, তাহলে এখানে t1টা গুণ আকারে থাকলো, তারপর হচ্ছে মাইনাস হাফ ইন্টু জি t1 স্কয়ার, তাহলে এখানে থাকবে হচ্ছে হাফ ইন্টু জি t1 হোল স্কয়ার। তো এটাই যদি হয় তাহলে এটাই হচ্ছে আমাদের সেই সূত্র যেখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে শুধুমাত্র t1 এবং t2 জানা থাকলে আর অভিকর্ষ ত্বরণ জানা থাকলে খুব সহজেই তুমি সেখান থেকে ওই যে সমপরিমাণ উচ্চতায় ছিল আমাদের ফ্রাস, ওই উচ্চতাটাকে তুমি বের করতে পারবে। তার মানে তোমাকে এখানে কোশ্চেনে t1 এবং t2 এর মানটা দেওয়া থাকবে, বলবে যে কোন একটা মুহূর্তে ফ্রাসের মানে t1 পরিমাণ সময়ে ফ্রাস অবস্থান করত পি বিন্দুতে এবং t2 পরিমাণ সময়ে ফ্রাসটা অবস্থান করতে হচ্ছে কিউ বিন্দুতে, এবং ভূমি থেকে পি আর কিউ বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে সমান। তাহলে ওই দূরত্বটার মান কত, দ্যাট মিনস ওয়াই এর মানটা কত, সেটা বের করতে বললে আমরা এই সূত্র ইউজ করব। বাট অবশ্যই সেখানে আমাদের অভিকর্ষ ত্বরণ বা জি এর মানটা জানতে হবে। আচ্ছা, আমার মনে হয় এই সমীকরণটাকে আরেকটু ছোট বানানো যায়। আমি আসলে এটা লক্ষ্য করিনি, এটা কিন্তু আরও ছোট ফরম্যাটে আমরা নিয়ে এসে মুখস্থ করতে পারি। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি 1/2 জি t1 হোল স্কয়ার, এটা কাজ করবে যদি সরাসরি গুণ করি, তারপর 1/2 জি t1 t2 এটাও কিন্তু কাজ করবে, মাইনাস 1/2 জি t1 স্কয়ার, তাই না? তো স্পষ্ট আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু দুইটা জিনিস কাটা যাবে, একটা হচ্ছে আমাদের এই পার্টটা এবং আরেকটা হচ্ছে আমাদের এই পার্টটা। তাহলে তো হয়ে গেল আমাদের ওয়াই এর যে মানটা বা আমাদের যেই সমান পরিমাণ দূরত্ব ছিল ওয়াই অক্ষ বরাবর সেটা আমরা পেয়ে যাব খুব সহজেই 1/2 জি ইন্টু t1 প্লাস মানে t1 ইন্টু t2।
তাহলে দেখো সমীকরণটা একদমই সহজ হয়ে গেছে আমাদের জন্য। তাই আমরা যদি কখনো এরকম একটা কোশ্চেন পাই যে T1 পরিমাণ সময় পর এবং T2 পরিমাণ সময় পর সেম উচ্চতাতে থাকে ভূমি থেকে কোনো একটা ফ্রাস, তাহলে ওই উচ্চতাটা কত হবে সেটা বের করবো সরাসরি y = হাফ g ইন্টু T1 ইন্টু T2 এই সমীকরণটা ইউজ করে। তাহলে এই সমীকরণটা আমি একটু ব্ল্যাক কালারে মার্ক করে দিচ্ছি। এটা অবশ্যই ইম্পর্টেন্ট একটা সমীকরণ তুমি যদি সম উচ্চতা বের করতে চাও সেক্ষেত্রে। তারপরে খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আছে, সেটা হচ্ছে প্রক্ষেপক বস্তুর উচ্চতা বা সর্বোচ্চ উচ্চতা এবং অনুভূমিক পাল্লার মধ্যে একটা সম্পর্ক আমরা দেখব। খেয়াল করে দেখো, আগের মতো আমরা এখানে একটা প্রক্ষেপক বস্তু দেখতে পাচ্ছি যেটা থিটা পরিমাণ কোণে আমরা নিক্ষেপ করেছি ইউ আদি বেগ নিয়ে। তার মানে ইউ বরাবর মানে এক্স বরাবর আমাদের ইউ এক্স সরণ মানে বেগ থাকবে, ওয়াই বরাবর আমাদের ইউআই একটা বেগের উপাংশ থাকবে। এবং আমরা এখানে দুটো জিনিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট বা সর্বোচ্চ উচ্চতা এইচ এবং অনুভূমিক পাল্লা বা আর নিয়ে কাজ করব। যেখানে দেখতে পাচ্ছ আমাদের ও বিন্দু থেকে একদম পি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে কি ফ্রাসের অনুভূমিক পাল্লা। দ্যাট মিনস ও থেকে পি এটা হচ্ছে আমাদের ফ্রাসের অনুভূমিক পাল্লা বা রেঞ্জ বা আর। এবং আমি এখানে যদি কিউ বিন্দু দিই তাহলে আর থেকে শুরু করে কিউ এটা হচ্ছে ফ্রাসের সর্বোচ্চ উচ্চতা বা বলা যায় এইচ। এখন এদের মাঝে আমরা একটা সম্পর্ক দেখব। সম্পর্ক তো অনেকভাবে তৈরি করা যায়, আমরা প্রথম ওয়েতে একটা সম্পর্ক তৈরি করি। সেটা হচ্ছে আমি ধরে নিলাম আমাদের এখানে ফ্রাসটা সর্বোচ্চ মানে দূরত্বে চলে গেল বা ম্যাক্সিমাম তার অনুভূমিক পাল্লা হলো। তাহলে ম্যাক্সিমাম অনুভূমিক পাল্লার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি থিটার মানটা অবশ্যই হতে হয় কত 45 ডিগ্রি। অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছুঁড়ে মারলে কোনো একটা ফ্রাস বা প্রক্ষেপক সর্বোচ্চ মানে দূরত্বে পৌঁছাবে এক্স অক্ষ বরাবর বা অনুভূমিকভাবে। আবার আমরা কিন্তু এটাও জানি যে নর্মালি কোনো একটা মানে অনুভূমিক পাল্লার কথা যদি বলি তার সূত্রটা কীরকম। অনুভূমিক পাল্লার সূত্র কিন্তু তোমরা অলরেডি জানো, সেটা হচ্ছে ইউ স্কয়ার তারপর হচ্ছে সাইন 2 থিটা ডিভাইড বাই জি। তো এই সূত্রটা কিন্তু তোমরা মোটামুটি জানো। বাট যখন আমি ম্যাক্সিমাম রেঞ্জ নিয়ে কাজ করব বা অনুভূমিক পাল্লা সর্বোচ্চ ভ্যালু নিয়ে কাজ করব, তখন এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কেননা এখন কিন্তু থিটার মানটা হচ্ছে কি 45 ডিগ্রি, তাহলে সাইন 2 ইন্টু থিটা মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, আর সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে কি 1। তার মানে শুধুমাত্র ইউ স্কয়ার ডিভাইড বাই জি এখানে কাজ করবে। তাহলে সর্বোচ্চ অনুভূমিক পাল্লার সূত্রটা হচ্ছে কি ইউ স্কয়ার ডিভাইড বাই জি, যেটা আমরা এইমাত্র দেখলাম। এখন খেয়াল করে দেখো তো, আমি যদি এই সর্বোচ্চ অনুভূমিক পাল্লা বরাবর যেতে চাই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাকে যেতে হবে এবং অবশ্যই সেখানে কিন্তু আমরা একটা ম্যাক্সিমাম হাইট পাবো, তাই না? অবশ্যই আমরা এখানে একটা হাইট পাবো। এবার আমরা যদি হাইটটাকে বের করতে চাই এই অ্যাঙ্গেল অনুসারে, দেখি তো কী হয়। আমরা সর্বোচ্চ উচ্চতা ফ্রাসের জন্য বের করার একটা সূত্র জানি। সূত্রটা কী ছিল? খুব সহজ একটা সূত্র ছিল, ইউ স্কয়ার তারপর হচ্ছে সাইন স্কয়ার থিটা ডিভাইড বাই ছিল হচ্ছে 2 ইন্টু জি। এখন দেখো থিটার মানটা কিন্তু 45 ডিগ্রি, আবার এখানে সাইন স্কয়ার আছে, তার মানে সাইন স্কয়ার 45 ডিগ্রিটা আমি যদি এখানে লিখি দেখো কি হয়। তো আমি এখানে চাচ্ছি সর্বোচ্চ অনুভূমিক পাল্লাতে আমাদের সর্বোচ্চ উচ্চতার কী হবে সেটা বের করার জন্য। তাহলে ইউ স্কয়ার তারপর হচ্ছে সাইন 45 ডিগ্রি, আর সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1 ডিভাইড বাই √2 এবং ওর বর্গ কিন্তু যেহেতু এখানে সাইন স্কয়ার থিটা আছে, আর নিচে থাকবে কি 2g। তো এটা যদি আমি হিসাব করি তাহলে আমি পাচ্ছি ইউ স্কয়ার আর √2কে যদি আমি বর্গ করি সেটা 2 হবে, আর নিচে গেলে সেটা 2 এর সাথে গুণ হয়ে 4g হিসেবে কাজ করবে। তাহলে এইচ হচ্ছে আমাদের এখানে সর্বোচ্চ অনুভূমিক পাল্লার জন্য সর্বোচ্চ উচ্চতা, এবং সেক্ষেত্রে ওর মানটা হচ্ছে ইউ স্কয়ার ডিভাইড বাই 4g। এখন দেখো আমি যদি এই যে এই পার্ট দুটোকে একত্রিত করি, দ্যাট মিনস আর ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই জি এবং এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইড বাই 4g, তাহলে দেখতে পাচ্ছ ইউ স্কয়ার ডিভাইড বাই জি এর মানে হচ্ছে কি আর ম্যাক্সের মান। তাহলে আমি সরাসরি লিখতে পারি এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইড বাই জি, এটাকে আলাদা রাখলাম, এবং 1 ডিভাইড বাই 4 এটাকে আমি এখানে আলাদা রাখলাম। তাই যদি রাখি তাহলে দেখো এইচ মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতা এবং যার মান হচ্ছে আমাদের আর ম্যাক্স ডিভাইড বাই 4। তো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। দ্যাট মিনস আমরা এখানে এক্সপেরিমেন্ট করে সূত্র একটা বের করলাম, সেটা হচ্ছে যদি তুমি সর্বোচ্চ অনুভূমিক পাল্লা বরাবর যেতে চাও তাহলে তোমার যে সর্বোচ্চ উচ্চতাটা থাকবে সে উচ্চতাটার মান হবে ওই সর্বোচ্চ অনুভূমিক পাল্লার 4/1 তাহলে দেখো এটা কিন্তু একটা দারুণ ট্রিক্স, তুমি যে কোনো জায়গায় কিন্তু এটা ইউজ করতে পারো। তার মানে তুমি যখন 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো একটা ফ্রাসকে ছুঁড়ে মারবে, তুমি যেই গতিবেগ নিয়ে ছুঁড়ে মারো না কেন, ইউ এর মানটা যা খুশি হোক না কেন, সব সময় তোমার সর্বোচ্চ অনুভূমিক পাল্লার 4/1 পরিমাণ ডিস্টেন্স বা দূরত্বে বা উচ্চতাতে উঠবে
তোমার এই ফ্রাসের সর্বোচ্চ উচ্চতাটা। তো এটা হচ্ছে একটা দারুণ ব্যাপার, দারুণ সম্পর্ক। তোমরা এই সম্পর্কটা চাইলে ভালোভাবে মনে রাখতে পারো। তো এই সম্পর্কটা যাওয়ার পর আমরা আরেকটা সম্পর্ক নিয়ে দেখব, সেটা যেন আমরা পরের স্লাইডটা দেখে ফেলি। আমরা এখন ধরে নিলাম আমাদের এখানে আর ম্যাক্স আর কাজ করছে না, দ্যাট মিনস সর্বোচ্চ অনুভূমিক পাল্লা এখানে কাজ করছে না, থিতার মানটা আমাদের 45 ডিগ্রি না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা সহজেই দুইটা সূত্র লিখতে পারি। অর্থাৎ আমরা এখানে একটা কাজ করবো, সেটা হচ্ছে আর ডিভাইড বাই এইচ বের করার চেষ্টা করব যে কোনো ফ্রাসের জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের এখন টার্গেট। তো দেখো আমরা আর এর যে মানটা সেটা কিন্তু মোটামুটি জানি, মানে আর এর যে সূত্রটা সেটা কিন্তু জানি, সেটা হচ্ছে ইউ স্কোয়ার তারপর হচ্ছে সাইন 2 থিটা ডিভাইড বাই কত হবে, জি হবে। এবং ভালোভাবে মনে রাখো আমরা কিন্তু এখানে থিতার মানটা 45 ডিগ্রি ধরে কাজ করব না, মানে এটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার। থিতার মানটা যা খুশি হতে পারে, বাট 45 ডিগ্রি হবে না, বা সর্বোচ্চ অনুভূমিক পাল্লা এখানে কাজ করবে না। ওকে, নট ইকুয়াল 45 ডিগ্রি দিলাম, আছে ঠিক মতো দিই, এই নট ইকুয়াল 45 ডিগ্রি দিলাম। তারপরে কাজটা হচ্ছে কি এইচ এর মানটা লেখা। এইচ এর মানটা কি ছিল, সেটা ছিল হচ্ছে ইউ স্কোয়ার তারপর হচ্ছে সাইন স্কোয়ার থিতা এবং নিচে ছিল হচ্ছে আমাদের 2g। তাহলে আমরা সিম্পলি সূত্রের যেই মানে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা বসালাম, এবং এটা যদি তুমি ভাগ করো তাহলে দেখবে এখানে তুমি পাচ্ছ, ভালো করে ভাগ করে দেখো, তুমি এখানে উপরে নিচে যেটা পাবে সেটা হচ্ছে জি আর জি কিন্তু কাটা যাবে। তারপর আমি একটু ভিন্ন কালারে কাটি তাহলে তোমরা বুঝতে পারবে। তোমার এখানে এই জি কাটা যাবে, ইউ স্কোয়ার তারপর ইউ স্কোয়ার এটাও কিন্তু কাটা যাবে। যেটা থাকবে সেটা হচ্ছে উপরে থাকবে হচ্ছে সাইন 2 থিতা এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিতা, এবং নিচের যে 2টা সেটা উপরে চলে যাবে, দ্যাট মিনস এখানে 2 সাইন 2 থিতা হবে। তাই যদি হয় তাহলে এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি। খেয়াল করে দেখো সাইন 2 থিতা মানে কি, 2 সাইন থিতা কস থিতা, তাই না? তো আই থিঙ্ক আমাদের এখানে যেটা কাজ করবে সেটা হচ্ছে উপরে আমরা দিতে পারি 2 ইন্টু 2 সাইন থিতা তারপর হচ্ছে কস থিতা, এটা আমরা দিতে পারি। আর নিচে যেটা দিতে পারি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিতা। এখন দেখো নিচের সাইন স্কোয়ার থিতার সাথে উপরের একটা সাইন থিতা কিন্তু কাটা যায়, তাহলে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে 4 সাইন থিতা কাটা গেল, জাস্ট এখানে থাকবে কস থিতা, আর নিচে থাকবে কি একটা সাইন থিতা। এই জিনিসটা আমাদের এখানে থাকবে। এবং তারপর লাইনে আমরা দেখতে পাচ্ছি এখানে 4 ইন্টু কস থিতা বাই সাইন থিতা আছে, তার মানে এটা হবে 4 কট থিতা। তাহলে একটা বিষয় ক্লিয়ার, আর ডিভাইড বাই এইচ যদি আমরা বের করতে চাই তাহলে সেটা হবে অবশ্যই 4 কট থিতার সমান। অথবা তুমি এটাকে এভাবেও লিখতে পারো, আর ডিভাইড বাই এইচ যেটা সেটা আসলে 4 ডিভাইড বাই ট্যান থিতার সমান, আমরা এইভাবে লিখতে পারি। তো এই সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট, এই অনুপাতটাও খুবই ইম্পর্টেন্ট, কেননা এখান থেকে সরাসরি ম্যাথ এসে থাকে। এখন দেখো তো আমরা যে রেশিওটা বা অনুপাতটা বের করেছি, এই অনুপাতটা শুধুমাত্র নির্ভর করছে এই থিতার উপর। তার মানে থিতার মানটা কমালে বা বাড়ালে এই অনুপাতটা কমবে বা বাড়বে। বাট আর ডিভাইড বাই এইচ এই অনুপাতটা কখনোই আদিবেগ ইউ এর উপর নির্ভর করে না, কেননা আমাদের আর ডিভাইড বাই এইচ এর ফর্মুলাতে কিন্তু ইউ নেই। তার মানে আমি ইউ এর মান বাড়ালাম কি কমালাম, সেক্ষেত্রে কখনোই আর ডিভাইড বাই এইচ এর মানের কোনো হেরফের হবে না। এটা শুধুমাত্র ডিপেন্ড করে থিতার উপর, দ্যাট মিনস বেসিক্যালি ট্যান থিতার উপর ডিপেন্ড করে। ট্যান থিতার মান বাড়লে আর ডিভাইড বাই এইচ এর মানটা কমবে, আর ট্যান থিতার মানটা যদি কমে তাহলে আর ডিভাইড বাই এইচ এর মানটা বাড়বে। তারপর এখানে দেখো আরেকটা মজার হিসাব আছে, আমি সেমভাবে তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যদি কখনো ধরে নাও যে আমাদের আর যেটা এটা তো অবশ্যই বড় থাকে, তাই না? আর আমাদের সর্বোচ্চ যে উচ্চতা এইচ সেটা কিন্তু সবসময় আর এর চেয়ে ছোটো থাকে, এটা কিন্তু সচরাচর ঘটে থাকে, মানে ম্যাক্সিমাম কেসে আমরা এটা ঘটাতে পারি। বাট এর মানে এই না যে সবসময় এইচ এর মানটা আর এর চেয়ে ছোটো হবে, এইচ এর মানটা কিন্তু আর এর চেয়ে বড় হতে পারে যখন আমরা থিতার মানটা অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দিব তখন। আমি ধরে নিলাম একটা কন্ডিশনটা হচ্ছে কি, আমাদের অনুভূমিক পাল্লা যেটা আর সেটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার এইচ গুণ, মানে এন গুণ, এন মানে হচ্ছে 1 2 3 4 যা খুশি হতে পারে। তখন দেখো কি ঘটনা ঘটে, তখন যেটা ঘটবে সেটা হচ্ছে তুমি সরাসরি আর এর মানটা বসাও এখানে। আর এর যে মানটা ছিল সেটা আমরা জানি ইউ স্কোয়ার তারপর হচ্ছে সাইন স্কোয়ার, মানে সাইন স্কোয়ার তো না, এটা হচ্ছে সাইন 2 থিটা হবে ডিভাইড বাই জি হবে, এটা ছিল আমাদের আর এর মান। এবং এটা ইজ ইকুয়াল টু কার এন গুণ আমাদের সর্বোচ্চ উচ্চতার এন গুণ, এন মানে হচ্ছে 1 2 3 4 যে কোনো একটা সংখ্যা হতে পারে। তাই যদি হয় তাহলে আমরা এইচ এর মানটাও বসিয়ে ফেলি। এইচ এর মানটা হচ্ছে আমাদের ইউ স্কোয়ার তারপর হচ্ছে সাইন স্কোয়ার থিতা ডিভাইড বাই 2g। তাই যদি হয় তাহলে দেখো এখান থেকে একটা দারুণ সম্পর্ক তৈরি হয়, আমাদের উভয় পক্ষে কিছু জিনিস কাটা যায়, এজি কাটা যাবে, ইউ স্কোয়ার কাটা যাবে,
এবং বাকি যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে সাইন 2 থিতা থাকবে। তার মানে 2 সাইন থিতা কস থিতা সূত্রে ভাঙালে এটা পাবো ইজ ইকুয়াল টু n ইন্টু সাইন স্কোয়ার থিতা পাবো। তাহলে উভয় পক্ষ থেকে আবার সাইন থিতা কাটা যাবে। আমাদের এখানে যেটা থাকবে সেটা হচ্ছে 2 কস থিতা ইজ ইকুয়াল টু n ইন্টু সাইন থিতা। আচ্ছা, আমাদের এখানে নিচে কিন্তু একটা এক্সট্রা 2 ছিল, এই 2টা হচ্ছে অপর পাশে গুণ হবে, গুণ হলে এটা কিন্তু আলটিমেটলি 4 হয়ে যাবে, অর্থাৎ এখানে এরকম হবে 2 ইন্টু 2 হবে। তাহলে আলটিমেটলি আমরা এই জায়গাটাতে 4 চলে আসবে আমাদের। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে সিম্পলি থিতার মানটা বের করি আগে। খেয়াল করো কীভাবে বের করা যায়। আমি যদি 4 ডিভাইড বাই n এই পাশে আনি তাহলে অপর পাশে আমি পাবো কি সাইন থিতা ডিভাইড বাই কস থিতা, এবং সাইন থিতা ডিভাইড বাই কস থিতা মানে হচ্ছে ট্যান থিতা। তাহলে এখান থেকে আমি পাবো ট্যান থিতা মানে হচ্ছে 4 ডিভাইড বাই n। এই অংশটুকু আমরা এখানে পাবো। তো আলটিমেটলি আমি যদি এখান থেকে শুধুমাত্র থিতার মানটা বের করি তাহলে সেটা হবে ট্যান ইনভার্স 4 ডিভাইড বাই n। এটাও কিন্তু একটা দারুণ সম্পর্ক। কখন? যখন আমাদের অনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ উচ্চতার n গুণ থাকবে, বা r ইজ ইকুয়াল টু n ইন্টু h হিসেবে কাজ করবে। তাহলে তুমি খুব সহজেই অ্যাঙ্গেল অফ প্রজেকশন বা নিক্ষেপণ যে কোনটা সেটা বের করতে পারো এই শর্ত অনুসারে। এখন আরেকটা মজার বিষয় দেখাই, সেটা হচ্ছে যদি কোনো কারণে আমাদের আর এর মানটা আর এইচ এর মানটা সমান হয়ে যায় তখন কি ঘটবে। দেখো, আর এর মানটা আর এইচ এর মানটা যদি সমান হয় তখন কিন্তু একটা মহা কাহিনী ঘটবে। এর মানে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এন এর মানটা কিন্তু হয়ে গেছে 1, কেননা আর এর মানটা ছিল এন ইন্টু এইচ। তার মানে আমি যদি এন এর মানটা 1 বানাই, ওর সাথে এইচ গুণ করলে কিন্তু এইচই থাকবে, তার মানে এন এর মানটা 1। আর এন এর মান যদি 1 হয় তাহলে আমাদের নিক্ষেপণ কোণ বা থিতার মানটা কী হবে? অবশ্যই 10 ইনভার্স 4 ডিভাইড বাই 1, যেহেতু এন এর মানটা এখন 1 হয়েছে। তাহলে 10 ইনভার্স 4, আর 10 ইনভার্স 4কে তুমি যখন ক্যালকুলেটরে হিসাব করবে তখন তুমি পাবে মোটামুটি 76 ডিগ্রি। তার মানে থিতার মান যখন আমি 76 ডিগ্রি বানাবো তখনই কেবলমাত্র অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা সমান হবে। তাহলে একটা দারুণ কন্ডিশন এখানে পেয়ে গেলাম, হয় বা যখন আমাদের নিক্ষেপণ কোণ বা থিতা এটা 76 ডিগ্রি হবে, ঠিক ওই সময়টাতে আমাদের ফ্রাস বা প্রক্ষেপকের যেই অনুভূমিক পাল্লা আছে এবং যে সর্বোচ্চ উচ্চতা আছে সেটা হচ্ছে সমান হবে। তাহলে চিন্তা করো, আমরা কিন্তু এই জায়গাটায় এখানে লিখতে পারি সেটা। এখন কথা হচ্ছে যদি আমি থিতার মানটা 45 ডিগ্রি করি তখন কি হবে। দ্যাট মিনস তুমি ধরে নাও আমাদের থিতাটা হচ্ছে এখন 45 ডিগ্রি। আর তুমি তো জানো 45 ডিগ্রির জন্য কি ঘটে, তাই না? আমরা দেখে এসেছি অলরেডি। 45 ডিগ্রি তুমি যদি ঘটাও তাহলে তুমি এখানে যদি 45 ডিগ্রি দাও তাহলে তুমি দেখতে পাবে যে আমি যদি এই সমীকরণের দিকে তাকাই, থিতা হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 10 45 ডিগ্রির মান হচ্ছে কি 1, তাহলে ওই পাশে থাকবে কি 4 ডিভাইড বাই n। তাহলে n এর মানটা হয়ে যাবে কি, n এর মানটা হয়ে যাবে আমাদের 4। আর n এর মানটা যদি 4 হয় তাহলে স্পষ্ট দেখতে পাবে এই সমীকরণ অনুসারে থিতা যখন 45 ডিগ্রি হবে তখন r ইজ ইকুয়াল টু 4 ইন্টু এইচ হবে, এবং এক্ষেত্রে আর এর যে মানটা হবে সেটা কিন্তু ম্যাক্সিমাম হবে, কারণ আমরা জানি 45 ডিগ্রিতে সর্বোচ্চ অনুভূমিক পাল্লা অতিক্রম করতে পারে কোনো একটা প্রক্ষেপক বা ফ্রাস। তাহলে আলটিমেটলি এই জিনিসটাই কিন্তু আমরা কয়েকটা স্লাইড আগে প্রমাণ করেছি। দ্যাট মিনস আমি যদি দেখাই এই জায়গাটাতে কিন্তু আমরা সেম জিনিস প্রমাণ করেছি স্লাইডে, এইচ ইজ ইকুয়াল টু আর ম্যাক্স ডিভাইড বাই 4, অথবা আমি লিখতে পারি আর ম্যাক্স বা সর্বোচ্চ অনুভূমিক পাল্লা ইজ ইকুয়াল টু 4 ইন্টু সর্বোচ্চ উচ্চতা। এবং এটা কখন ঘটবে? যখন আমাদের থিতার মানটা 45 ডিগ্রি হবে। সেম জিনিস কিন্তু আমি এখানেও প্রমাণ করে তোমাদেরকে অন্যভাবে দেখিয়েছি যে সত্যিকার অর্থে যদি আমি থিতার মানটা 45 ডিগ্রি করি তবেই আমাদের যেই আর এর মানটা পাবো বা সর্বোচ্চ অনুভূমিক পাল্লা পাবো সেটা হবে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। তাহলে এখানে আমি দুইটা কন্ডিশন মার্ক করে রাখি। একটা হচ্ছে আমাদের এটা, দ্যাট মিনস তুমি এটাকে স্টার দিয়ে রাখতে পারো, এটা একটা সুন্দর সূত্র। কখন কাজ করবে? যখন আমাদের অনুভূমিক পাল্লাটা সর্বোচ্চ উচ্চতার n গুণ হবে তখন কাজ করবে। আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের ব্ল্যাক কালারে মার্ক করে রাখি, সেটা হচ্ছে উপরের এটা। দ্যাট মিনস যখন আমাদের থিতা বা নিক্ষেপণ কোণ 76 ডিগ্রি হবে তখনই কেবলমাত্র অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা এ দুটো সমান হবে। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে প্রক্ষেপক বস্তুর শক্তি নিয়ে, এবং একটা বস্তুকে আমরা যখন প্রক্ষেপ করব বা নিক্ষেপ করব, ধরে নিয়ে ইউ আদিবেগ নিয়ে আমি তাকে নিক্ষেপ করেছি এক্স অক্ষের সাপেক্ষে থিতা পরিমাণ কোণ নিয়ে। তো একদম শুরুতে তার একটা অবস্থান ছিল, এবং একদম শুরুতে তার যেহেতু বেগ ইউ ছিল তার মানে তার গতিবেগ ছিল বা ইনিশিয়াল যে গতিশক্তি নট গতিবেগ, সেটার মান ছিল হচ্ছে হাফ
এম ইউ স্কয়ার। এটা হচ্ছে একদম শুরুতে তার গতিশক্তি যা ছিল সেটা। কিছুক্ষণ পর বস্তুটা পি পয়েন্টে আসলো ধরে নিলাম, এবং পি পয়েন্ট হচ্ছে আমাদের সর্বাধিক উচ্চতার পয়েন্ট। তো যখন কোনো একটা প্রক্ষেপক বা ফ্রাশকে আমি ছুঁড়ে মারবো, তার উচ্চতা বাড়ার সাথে সাথে গতিশক্তিটা কমতে থাকবে। বাট যেহেতু উচ্চতা বাড়ছে, তার মানে তার পটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তিটা বাড়তে থাকবে। এবং এই যে প্রক্ষেপক বস্তুর শক্তি বলছি, এই শক্তি বলতে আমরা আসলে গতিশক্তি প্লাস হচ্ছে বিভব শক্তি, এই দুইটার সমন্বয়কে বোঝাচ্ছি। এবং এই দুইটার সমন্বয় সবসময় সেম থাকে যে কোনো পয়েন্টের জন্য। তার মানে আমাদের এটা যদি ও পয়েন্ট হয়, ও পয়েন্টে মোট শক্তির মান যা থাকবে, পি পয়েন্টেও মোট শক্তির মান তা থাকবে। বাট পি বিন্দু যেহেতু উচ্চতা অনেক উপরে, তাই সেখানে বিভব শক্তির মান বেশি থাকবে, গতিশক্তির মানটা কম থাকবে। এখন আমি পি পয়েন্টে যদি গতিশক্তি বের করতে চাই, যেটা হচ্ছে কে প্রাইম, তাহলে ওর মানটা কি হবে? অবশ্যই পি বিন্দুতে আমাদের বস্তুটার যে বেগ সেটাকে নিয়ে কাজ করতে হবে। তাহলে দেখো গতিশক্তি মানে হচ্ছে কি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, তাই না? বাট এখানে যে বেগটা কাজ করবে সেটা হচ্ছে পি বিন্দুতে বস্তুর যে বেগ থাকবে সেটা। আর তোমরা জানো যে পি যদি হয় ম্যাক্সিমাম পয়েন্ট বা সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতাতে কিন্তু হ্রাসের ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ কাজ করে না, শুধুমাত্র এক্স অক্ষ বরাবর বেগ কাজ করে। তার মানে এখানে ইউ অফ এক্সটা কাজ করবে, ওর বর্গটা আমরা এখানে নিয়ে নিব। তাহলে পি বিন্দুতে এবং ও বিন্দুতে আমরা আলাদা দুটো গতিশক্তি পাচ্ছি। এটা হচ্ছে আমাদের ও বিন্দু বা ইনিশিয়াল পয়েন্টের গতিশক্তি, এবং এটা হচ্ছে আমাদের পি বিন্দু বা সর্বোচ্চ উচ্চতায় আমাদের হ্রাসের গতিশক্তি। তাহলে এই গতিশক্তিটা আমরা বের করে ফেলি, হাফ ইন্টু এম ইউ এক্স স্কোয়ার। এবং ইউ এক্স মানে হচ্ছে কি আমাদের আদিবেগের এক্স অক্ষ বরাবর উপাংশ, তার মানে ইউ কস থিটা। কেননা এটার মানে কিন্তু সবসময় কনস্ট্যান্ট থাকে এবং এটার মান কিন্তু কখনোই পরিবর্তন হয় না। আর পি বিন্দুতে শুধুমাত্র এই বেগটা কাজ করছে বলেই আমরা এটার বর্গ নিব। তাহলে আমরা আলটিমেটলি পাবো হাফ ইন্টু এম ইউ স্কোয়ার, তারপর হচ্ছে কস স্কোয়ার থিটা। এবার খেয়াল করে দেখো তো আমরা এটাকে কি হিসেবে পেয়েছি? পি বিন্দুর কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হিসেবে পেয়েছি, যার মধ্যে একটা পার্ট আছে ছোট্ট করে দেখাচ্ছি, সেটা হচ্ছে হাফ এম ইউ স্কোয়ার। এবং এই হাফ এম ইউ স্কোয়ার কিন্তু ওই ফ্রাশের আদি যে গতিশক্তি ছিল, দ্যাট মিনস কে, সেটা হিসেবে কাজ করছে। তাহলে আমরা লিখতে পারি শেষ গতিশক্তি দ্যাট মিনস কে প্রাইম ইজ ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার, যেটা মানে আদি গতিশক্তি দ্যাট মিনস কে, ওর সাথে আমি গুণ করেছি কস স্কয়ার থিটাকে। সেম জিনিসটা কিন্তু আমাদের এখানে ছবির মধ্যে লেখা আছে। তাই থিঙ্ক তোমরা এখন বুঝতে পেরেছো কে প্রাইমটা হচ্ছে পি বিন্দুর গতিশক্তি, কে হচ্ছে ও বিন্দু বা ইনিশিয়াল পজিশনে গতিশক্তি, এবং কস স্কয়ার থিটাতে আমাদের হিসাবের মাধ্যমে চলে এসেছে। তাই যদি হয় আমাদের কাহিনী, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পি বিন্দুতে যে বিভব শক্তিটা আছে সেটাকে বের করব বা পটেনশিয়াল এনার্জিকে বের করব। তাহলে বিভব শক্তি বা ইপি, এটা বের করার খুব সুন্দর একটা সিস্টেম হচ্ছে এম জি ইন্টু উচ্চতা এইচকে গুণ করে দেওয়া। আর এখানে আমরা যে উচ্চতাটা পাবো সেটা কিন্তু এইচ উচ্চতা, দ্যাট মিনস পি বিন্দু থেকে আমাদের এই ভূমি বরাবর উচ্চতাটাই হচ্ছে এইচ, এবং এই এইচটা কিন্তু সর্বোচ্চ উচ্চতা হিসেবে কাজ করবে। আর তোমরা কিন্তু ফ্রাশের জন্য সর্বোচ্চ উচ্চতার সমীকরণও বের করতে জানো। তাহলে এম জি ইন্টু এইচ, এইচ মানে সর্বোচ্চ উচ্চতা, আর সর্বোচ্চ উচ্চতা বলতে আমরা কিন্তু বুঝি ইউ স্কোয়ার, তারপর হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তারপর হচ্ছে ডিভাইডেড বাই 2g। এই সূত্রটা কিন্তু আমরা অলরেডি দেখেছি। তো এই সূত্রটা আমি এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিলে আমি পাবো হাফ, মানে এটাকে নিয়ে আসলাম, এই জি এবং এই জি কাটা যাবে, আমাদের থাকবে এম ইউ স্কোয়ার, তারপরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের ইপি বা বিভব শক্তি। তো এখন এই বিভব শক্তিটা কাজ করবে ফ্রাশের জন্য যখন ফ্রাশটা সর্বোচ্চ উচ্চতা বা পি বিন্দুতে পৌঁছাবে। তো এখন দেখো তো কোনো একটা ফ্রাশের জন্য কিন্তু টোটাল এনার্জি বা সর্বোচ্চ শক্তি কিন্তু সংরক্ষিত থাকে। তার মানে প্রত্যেকটা পয়েন্টে তার বিভব শক্তি এবং গতিশক্তির মান কি থাকবে, মানে যোগফলটা সবসময় সেম থাকবে। তাহলে আমি যদি টোটাল এনার্জি বা ই অফ টি বের করতে চাই, তাহলে টোটাল এনার্জিটাই হবে তার কাইনেটিক এনার্জি দ্যাট মিনস ইকে প্লাস হচ্ছে তার পটেনশিয়াল এনার্জি দ্যাট মিনস ইপি। এবং আমাদের পি বিন্দুতে যদি আমি এই শক্তিটা বের করতে চাই, তাহলে পি বিন্দুর জন্য আমরা অবশ্যই গতিশক্তি এবং বিভব শক্তি দুইটার মান এখানে বসাবো। দেখো তো পি বিন্দুতে আমাদের গতিশক্তি কী ছিল? এটা ছিল না, তার মানে ইকে, এটাই ছিল আমাদের কে প্রাইম, পি বিন্দুর মোট মানে গতিশক্তি। তাহলে এই গতিশক্তির সমীকরণটা আমরা এখন এই জায়গাটাতে বসিয়ে দেব। তাহলে আমরা সমীকরণ কোনটা বসাবো? আমরা এটা বসাই, এই যে লাস্ট লাইনে যেটা লিখেছি এটা বসাই। তাহলে আমরা এখানে ইকে বা পি বিন্দুর গতিশক্তি হিসেবে লিখতে পারি হাফ এম ইউ স্কয়ার, তারপর হচ্ছে কস স্কয়ার থিটা, প্লাস আমরা পি বিন্দুতে বিভব শক্তি লিখতে পারি যেটা অলরেডি বের করেছি, হাফ এম ইউ স্কয়ার, তারপর হচ্ছে সাইন স্কয়ার থিটা। এই জিনিসটা আমরা এখানে লিখতে পারি। যদি একটু হিবিজিবি হয়ে গেছে সমস্যা নেই, উভয় পক্ষ থেকে আমরা কিন্তু এখন কমন নিতে পারি কোনটাকে, হাফ
এম ইউ স্কয়ারকে কমন নিতে পারি, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে কস স্কয়ার থিটা প্লাস এখানে পাবো হচ্ছে সাইন স্কয়ার থিটা। অর্থাৎ আমরা পি বিন্দুতে মোট শক্তি বের করতে যাচ্ছি ফ্রাশের জন্য। তো দেখো তো কস স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে 1, তার মানে এখানে আমরা পাবো 1/2 এম ইউ স্কয়ার। তাহলে 1/2 এম ইউ স্কয়ার এটাই হচ্ছে কোনো একটা ফ্রাশ বা প্রক্ষেপকের যে কোনো বিন্দুর মোট শক্তির মান। তাহলে এটাই হচ্ছে আমাদের ইকে, এই জিনিসটার মান। আচ্ছা ইকে তো না, এটা হচ্ছে ইটি, তার মানে টোটাল এনার্জির মান। তাহলে এটা একটা খুব সুন্দর জিনিস যে যদি তোমার ফ্রাশটা এম ভরের হয়ে থাকে, দেখো এখানে একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছি, এই এমটা হচ্ছে কি ম্যাস হিসেবে কাজ করে, বা ফ্রাশটা যতটুকু ভরের মানে যুক্ত সেই ভরটাই ভর হিসেবে কাজ করে। তাহলে কোনো একটা ফ্রাশকে আমি যদি ছুঁড়ে মারি নির্দিষ্ট একটা উচ্চতায় পৌঁছানোর পর বা ম্যাক্সিমাম হাইটে পৌঁছানোর পর, তার যে মোট শক্তিটা থাকবে সেটা হচ্ছে হাফ এম ইউ স্কয়ার। এর মানে এই না যে ওই বস্তুটার মোট শক্তিটা ওখানেই থাকবে, সেম পরিমাণ শক্তি কিন্তু সব জায়গাতে কাজ করবে। যখন আমরা ও বিন্দু নিয়ে কথা বলেছি, খেয়াল করে দেখো ও বিন্দুতে কিন্তু আমরা ওই ফ্রাশের একটা গতিশক্তি পেয়েছিলাম, আদি গতিশক্তি, যেটাই ছিল ওর মোট শক্তি। কেননা ও বিন্দুতে আমাদের এইচ এর মান বা সর্বোচ্চ হাইটের মান ছিল 0। তার মানে ও বিন্দুতে আমরা এখানে ই অফ টি বা টোটাল যেই ফ্রাশের শক্তিটা সেটা পেয়েছি কে হিসেবে বা গতিশক্তি হিসেবে, যার মানও কিন্তু ছিল হাফ এম ইউ স্কয়ার। আবার পি বিন্দুতে যখন আমি টোটাল শক্তি বের করেছি ওর মানটা হচ্ছে কি হাফ এম ইউ স্কয়ার। তাই আমরা অনুরূপভাবে বলতে পারবো আমাদের এটাকে যদি হয় কিউ বিন্দু, আবার এটা যদি হয় আমাদের আর বিন্দু, কিউ এবং আর দুইটা বিন্দুতেও আমাদের ফ্রাশের মোট শক্তি হবে কি হাফ এম ইউ স্কয়ার। তো এটা হচ্ছে আমাদের মেইন কাহিনী। তোমরা স্পষ্ট দেখতে পাচ্ছ ও বিন্দুতে আমরা যে শক্তিটা পেয়েছি পি বিন্দুতেও কিন্তু আমরা সেম একই শক্তি পেয়েছি, এবং এই শক্তিটা সবসময় সংরক্ষিত থাকবে, কখনোই এটা লস হবে না একটা গতিশীল ফ্রাশের জন্য। এবার তোমাদের সাথে আরেকটা মজার জিনিস মানে মজার খেলা খেলি, সেটা হচ্ছে এই যে আমরা এখানে দুইটা পজিশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ও পজিশন, একটা হচ্ছে পি পজিশন। আমরা চাইলে কিন্তু এই যে ফ্রাশের যে শক্তিটা ছিল মোট শক্তি, এখান থেকেও আমি সর্বোচ্চ উচ্চতা এইচকে বের করতে পারবো। কিভাবে? তুমি দেখো পি বিন্দুতে থাকা অবস্থায় আমি ধরে নিলাম সর্বোচ্চ উচ্চতা হচ্ছে এইচ, তাহলে আমরা বলতে পারি শক্তি সংরক্ষণশীলতার নীতি অনুসারে ও বিন্দুতে যে এনার্জিটা ছিল, দ্যাট মিনস আমি এখানে লিখছি ই অফ ও। ই অফ ও মানে হচ্ছে ও বিন্দুর টোটাল এনার্জি, এটা যা হবে পি বিন্দুর যে টোটাল এনার্জি বা শক্তি ছিল এর মানটা কি তাই হবে। এটা হচ্ছে শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুসারে বলতে পারি। তো আমরা এখন এই হিসাবগুলো করি, এখান থেকে কিন্তু আমরা এইচ এর মানটা পেয়ে যাব। মানে এটা হচ্ছে অন্যভাবে এইচ বের করার সিস্টেম বা সর্বাধিক উচ্চতা বের করার সিস্টেম। এখন দেখো ও বিন্দুতে আমাদের অবশ্যই কী কাজ করবে, দুইটা শক্তি কাজ করবে। একটা হচ্ছে ও বিন্দুতে গতিশক্তি বা ইওকে কাজ করবে, এবং ও বিন্দুতে একটা বিভব শক্তি দ্যাট মিনস ইওপি কাজ করবে। তো আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, একটু জটিলভাবে যদিও দিচ্ছি বাট তাও বোঝাচ্ছি যে ই ও কে মানে হচ্ছে ও বিন্দুতে ওই ফ্রাশের গতিশক্তি, এবং ইওপি মানে হচ্ছে ও বিন্দুতে ওই ফ্রাশের বিভব শক্তি। তাহলে এই দুটো যোগফল যা হবে পি বিন্দুতে ওই ফ্রাশের গতিশক্তি এবং পি বিন্দুতে ওই পাশের মানে ফ্রাশের কি বলবো যে বিভব শক্তি, তার মানও কি সেম হবে। এক কাজ করি আমরা এটাকে পি পয়েন্ট না দিয়ে কিউ পয়েন্ট দিই, কারণ এখানে পি পি মিলে যাবে। তো এটা হবে আমাদের কিউ পয়েন্টে গতিশক্তি, আর এটা হবে আমাদের কিউ পয়েন্টে বিভব শক্তি। দেখো তো এরকমভাবে কাজ করবে না? শক্তি সংরক্ষণশীলতার নীতি কিন্তু তাই বলে যে আমাদের ও বিন্দু এবং কিউ বিন্দুতে সমপরিমাণ মোট শক্তি কাজ করবে। এখন দেখো ও বিন্দুতে আমি যদি কাইনেটিক এনার্জি বা গতিশক্তি বের করতে চাই, তার মানটা কি হবে? ও বিন্দুতে আমরা আদিবেগ দেখতে পাচ্ছি ইউ, তার মানে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি হবে হাফ এম ইউ স্কয়ার। সরাসরি এই জিনিসটা বসবে। প্লাস ও বিন্দুতে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কোনো হাইট নাই, তার মানে হাইটের মানটা কি 0। আর ও বিন্দুতে যেহেতু কোনো উচ্চতা নেই, তার মানে এক্ষেত্রে বিভব শক্তি হবে কি এম জি ইন্টু 0, তার মানে শুধুমাত্র 0 হবে। তাহলে এটা গেল আমাদের ও বিন্দুর মোট শক্তি বের করা। তারপর আমরা এখন কিউ বিন্দু যদি মোট শক্তি বের করি, তাহলে কিউ বিন্দুটার যেই বিভব শক্তি মানে গতিশক্তি আছে সেটা কি হবে? দেখো কিউ বিন্দুতে শুধুমাত্র বেগ হিসেবে কাজ করে ইউ কস থিটা, ইউ সাইন থিটা কিন্তু কাজ করবে না। দ্যাট মিনস এখানে শুধুমাত্র আদিবেগের ইউ বরাবর যে উপাংশটা আছে মানে এক্স বরাবর যে উপাংশটা আছে সেটাই কাজ করবে। তাহলে এই একটা বেগ যেহেতু কাজ করছে, তার মানে আমরা এখানে যে গতিশক্তিটা আছে সেটা লিখতে পারি হাফ ইন্টু এম ইন্টু ইউ এক্স স্কোয়ার। এভাবে কিন্তু আমরা এখানে লিখতে পারি, তাই না? তারপর সে প্লাস দিতে পারি। এখন এখানে কিন্তু একটা বিভব শক্তি কাজ করবে, যেহেতু এটা একটা সর্বোচ্চ উচ্চতা আছে, এবং বিভব শক্তির মান অবশ্যই হবে এম জি ইন্টু এইচ। আর মনে করিয়ে দিচ্ছি এম মানে হচ্ছে আমাদের ওই নিক্ষেপক বস্তুর ম্যাস অথবা ভর। তো এটাকে আমরা ম্যাসও বলতে পারি অথবা বাংলাতে ভরও বলতে পারি।
তাই যদি হয় তাহলে আমাদের এখান থেকে টার্গেট হচ্ছে এইচ এর মানটা বের করা। দেখো আমরা কিন্তু এইচ এর মান দুইভাবে মনে হয় বের করেছি, এটা হচ্ছে আরেকভাবে সর্বোচ্চ উচ্চতার মান বের করার সিস্টেম। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা তিনোটা পক্ষ তো না, এখানে হচ্ছে দুইটা পক্ষ। তো দুইটা পক্ষ থেকে একটা জিনিস কাটা যাবে, সেটা হচ্ছে এখান থেকে এম কাটা যাবে, এখানেও এম কাটা যাবে, এখানেও কি এম কাটা যাবে। তাহলে আমাদের থাকছে কে কে, আমাদের এখানে থাকবে শুধুমাত্র হাফ, তারপর হচ্ছে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে থাকবে হচ্ছে হাফ ইউ এক্স স্কোয়ার, ইউ এক্স মানে হচ্ছে ইউ কস থিতা, এই টোটালটার স্কোয়ার, যেটা আমরা অলরেডি জানি, প্লাস হচ্ছে জি ইন্টু এইচ থাকবে। আমাদের টার্গেট এইচ বের করা, তার মানে দুটোকে আমরা এই পাশে নিয়ে আসি। আমরা এখানে পাবো হাফ ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে হাফ ইউ স্কোয়ার, তারপর হচ্ছে কস স্কোয়ার থিতা, এবং ওই পাশে থাকবে হচ্ছে জি ইন্টু এইচ। তাই যদি হয় তাহলে এখান থেকে আমাদের মনে হয় একটা জিনিস কমন যায়, সেটা হচ্ছে আই থিঙ্ক এখানে হচ্ছে হাফ ইউ স্কোয়ার, এটা কমন যায়, ভেতরে থাকবে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিতা কমন নিলে, আর এখানে থাকবে আগের মতোই জি ইন্টু এইচ। তো আমি দেখতে পাচ্ছি এখানে যদি আমি এইচটাকে একা রাখি তাহলে অপরপক্ষে 1/2g এটা চলে আসবে, এক্সট্রা থাকবে ইউ স্কোয়ার এবং ওর সাথে থাকবে হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিতা, তার মানে শুধুমাত্র সাইন স্কোয়ার থিতা। তো এটাকে আমি যদি এখন মডিফাই করি তাহলে আমি পাবো এইচ ইজ ইকুয়াল টু, নিচে থাকছে হচ্ছে আমাদের 2g, উপরে থাকছে হচ্ছে ইউ স্কোয়ার, তারপর হচ্ছে সাইন স্কোয়ার থিতা। এবং মজার বিষয় দেখো, এইচ এর যে মানটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিতা ডিভাইড বাই 2g, এটা কিন্তু আমরা অলরেডি অনেকবার বের করেছি সর্বোচ্চ উচ্চতা বের করার জন্য। তার মানে আমরা এভাবেও ফ্রাশের যে শক্তি আছে, শক্তি থেকে শক্তিগুলোকে ইউজ করে সর্বোচ্চ উচ্চতা বা এইচের মানটা বের করতে পারি। তো এটা একটা দারুণ হিসাব ছিল, আই থিঙ্ক তোমরা সবাই এই হিসাবটা বুঝতে পেরেছো। তারপরে যেটা করব সেটা হচ্ছে প্রক্ষেপক বা ফ্রাশের ভরবেগের পরিবর্তনটা দেখার চেষ্টা করব। খেয়াল করে দেখো, আমাদের এখানে একটা প্রক্ষেপক বা ফ্রাশের কন্ডিশন দেওয়া আছে, যেটার আদিবেগ হচ্ছে ইউ। ইউ যদি আদিবেগ হয় তাহলে অবশ্যই ইউ বেগের এক্স অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে এবং ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ থাকবে, যেটাকে আমরা ইউ কস থিতা বলতে পারি এবং ওয়াই অক্ষ বরাবর উপাংশটাকে ইউ সাইন থিতা বলতে পারি। তার মানে একটা বিষয় ক্লিয়ার, আমি যদি ও বিন্দুর কথা বলি, ও বিন্দুটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পয়েন্ট যেখানে একটা ভরবেগ কাজ করবে এই ফ্রাশের জন্য। তাহলে ও বিন্দুতে যে ভরবেগটা কাজ করবে, আমরা প্রথমে যে ভরবেগ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিনিয়ার মোমেন্টাম বা সরলরৈখিক ভরবেগ, যেটা আমরা সবাই জানি যে পি ইজ ইকুয়াল টু এমভি হিসেবে কাজ করে, যেখানে পি হচ্ছে সরলরৈখিক ভরবেগ এবং এমভি যেখানে ভি হচ্ছে কি কোনো একটা বস্তুর বেগ, এম হচ্ছে ওই বস্তুটার ভর। তাহলে আমরা এখানে ফ্রাশের যে ভরটা সেটাকে এম হিসেবে ধরতে পারি। এখন খেয়াল করে দেখো, আমরা যদি ও পয়েন্ট নিয়ে কথা বলি, দ্যাট মিন্স যে বিন্দু থেকে আমরা নিক্ষেপ করেছি সেখানকার একটা ভরবেগ থাকবে, এবং আমি যদি পি বিন্দু নিয়ে কথা বলি, আচ্ছা এটা পি না, আমি ধরলাম এটা হচ্ছে কিউ বিন্দু, তাহলে কিউ বিন্দুর জন্য কি আমাদের একটা ভরবেগ থাকবে। আমরা প্রথমে করব কি, ও বিন্দু থেকে কিউ বিন্দুর মধ্যে যে ভরবেগের পরিবর্তনটা আছে সেটাকে আমরা আগে বের করব। তার জন্য আমাকে ও বিন্দুর ভরবেগটা আগে জানতে হবে। তাহলে দেখো, ও বিন্দুর জন্য ভরবেগ আমরা কি পাবো, পি অফ ও ধরলাম এটা, দ্যাট মিন্স ভরবেগের যেই সংকেতটা সেটা পি, তো ওর মানটা হবে এম ইন্টু ইউ। এবং এখানে যে আমরা ইউটাকে ইউজ করেছি, সে ইউ এর কিন্তু দুইটা উপাংশ আছে, তাই না? একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, দ্যাট মিন্স ইউ এক্স অফ আই, আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, দ্যাট মিন্স ইউ ওয়াই অফ জে। এভাবে আমরা লিখতে পারি। পরবর্তী লাইনে কিন্তু আমরা এটাকে আবার চেঞ্জ করে লিখতে পারি এম ইন্টু ইউ এক্স মানে কি ইউ কস থিতা, এবং আই ক্যাপ থাকবে এখানে, প্লাস ইউ ওয়াই মানে হচ্ছে ইউ সাইন থিতা, এবং এখানে জে ক্যাপ থাকবে। তার মানে এটা হচ্ছে আমাদের ও বিন্দুতে যে ভরবেগটা ছিল বা সরলরৈখিক ভরবেগ ছিল সেটা। এখন আমি যদি ও বিন্দু থেকে পি বিন্দুতে শিফট করি, মানে পি বিন্দু তো না, এটা হচ্ছে কিউ পয়েন্ট বা কিউ বিন্দু, তাহলে কিউ বিন্দুতে আমরা অবশ্যই এরকম একটা ভরবেগ পাবো। তাহলে দেখো তো কিউ বিন্দুর ভরবেগটা দেখতে কেমন হবে, আমি একটু ভিন্ন কালারে লিখি। কিউ বিন্দুর ভরবেগ হচ্ছে ধরো পি অফ কিউ, এবং এই ভরবেগটা হচ্ছে আমাদের এম, আগের মতোই থাকবে, এবং কিউ বিন্দুতে যে বেগটা থাকবে সেই বেগ আমি ধরে নিলাম ভি হচ্ছে আমাদের কিউ বিন্দুর বেগ। এবং এই বেগটার খেয়াল করে যদি দেখো, তাহলে কিউ বিন্দুতে কিন্তু শুধুমাত্র এক্স অক্ষ বরাবর একটা বেগ কাজ করবে, এবং সেটা হচ্ছে ভি অফ এক্স। ওয়াই অক্ষ বরাবর কিন্তু কোনো বেগ কাজ করবে না, কারণ আমরা জানি কিউ হচ্ছে এখানে সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতাতে কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর বেগের কোনো উপাংশ কাজ করে না। আর আলটিমেটলি এখানে ভি এক্সের যে মানটা পাবো এটা আসলে ইউ এক্সের সমান, কেননা অনুভূমিক বরাবর
প্রত্যেকটা মুহূর্তে বেগের মান সমান থাকে। তার মানে আমরা চাইলে এখানে ভি অফ এক্স সরাসরি লিখতে পারি, এবং এর মানটা আমি যদি এখানে লিখি তাহলে আমি পাবো এম ইন্টু ইউ অফ এক্স। আর ইউ অফ এক্স মানে হচ্ছে ইউ কস থিতা ইন্টু আই ক্যাপ। তো এতটুকু অংশ পাবো। তাহলে আমরা যদি এখানে ও থেকে কিউ বিন্দুর ভরবেগের পরিবর্তনটা বের করতে চাই, দ্যাট মিনস ডেল অফ পি যদি বের করতে চাই, ডেল অফ পি কী করবো, ও থেকে কিউ মানে কিউ থেকে ও এর যে ভরবেগের পরিবর্তন, তাহলে এই পরিবর্তনটা হবে শেষ বিন্দুর ভরবেগ মাইনাস হচ্ছে আদি বিন্দুর ভরবেগ। তাহলে শেষ বিন্দু ছিল আমাদের পি অফ কিউ, তাহলে পি অফ কিউ এর ভরবেগ মাইনাস হচ্ছে আদি বিন্দু ছিল ও বিন্দু, তাহলে পি অফ ও এর ভরবেগ। তাহলে এই ভরবেগের পরিবর্তনটা আমরা কত পাবো, আমরা এখানে পি অফ কিউ যেটা পাচ্ছি সেটা হচ্ছে এম ইউ কস থিতা ইন্টু আই ক্যাপ, এতটুকু ছিল, মাইনাস করব পি নটকে মানে পিওকে, যার মান ছিল এম ইউ কস থিতা আই নট, তারপর হচ্ছে মাইনাসে প্লাসে মাইনাস, তারপর এখানে হবে হচ্ছে এম ইউ সাইন থিতা ইন্টু জে ক্যাপ। মানে আমি এখানে ব্র্যাকেটটাকে সরাসরি খুলে গুণ করে দিয়েছি। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি আমাদের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ টোটালটা কাটা যাবে, আমাদের থাকবে হচ্ছে মাইনাস এম ইউ সাইন থিতা জে ক্যাপ। তাহলে এটাই হচ্ছে আমাদের নিক্ষেপণ বিন্দু দ্যাট মিনস ও এবং সর্বোচ্চ উচ্চতার বিন্দু দ্যাট মিনস কিউ, এদের মধ্যে ভরবেগের পরিবর্তনটা, দ্যাট মিনস এটা হচ্ছে ডেল পি ওয়ান হিসেবে আমি ধরতে পারি। এটাই হলো আমাদের ভরবেগের পরিবর্তন। বাট আমরা যদি এখন সম্পূর্ণ ফ্রাসের গতিপথের ভরবেগের পরিবর্তন বের করি তাহলে কেমন হবে, কেননা তুমি দেখতে পাচ্ছ যে আমি ধরে নিলাম আর পরিমাণ মানে আর বিন্দুতে আমাদের ফ্রাসটা নিক্ষেপ হয়েছে মানে পতিত হয়েছে। তাহলে আমরা যদি এখন ও বিন্দু এবং আর বিন্দুর মধ্যকার ভরবেগের পরিবর্তন বের করতে চাই তাহলে দেখি বিষয়টা কেমন হবে। তাহলে দেখো একইভাবে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আমাদের আর বিন্দু, তাহলে অবশ্যই ও বিন্দুর ভরবেগ একরকম হবে, আর বিন্দুর ভরবেগ আরেক রকম হবে। আমরা কিন্তু ও পয়েন্টের ভরবেগটাকে পেয়েছিলাম অলরেডি, তাই না? সেটা ছিল পি অফ ও এবং তার মান ছিল কীরকম, আমরা আগের পেজ থেকে দেখতে পাচ্ছি, তার মান ছিল হচ্ছে এম অফ ইউ কস থিতা আই নট মানে আই ক্যাপ প্লাস হচ্ছে ইউ সাইন থিতা জে ক্যাপ। তাহলে এটা লিখে ফেলি সরাসরি এম ইউ কস থিতা আই ক্যাপ প্লাস হচ্ছে এম ইউ সাইন থিতা জে ক্যাপ। তো এটা ছিল আমাদের ও বিন্দুর যেই ভরবেগটার সেই ভরবেগের মান। এরপরে আমি যদি আর বিন্দুর দিকে তাকাই, খেয়াল করে দেখো আর বিন্দুতে অবশ্যই একটা ভরবেগ পাবো, সেটা হচ্ছে পি অফ আর হবে। এবং আমি যদি আর বিন্দুর দিকে তাকাই তাহলে ফ্রাসটা কিন্তু নিচে পড়ছে। তাহলে আর বিন্দুতেও তার কি দুইটা অক্ষ বরাবর গতি থাকবে, তার মানে আর বিন্দুতে যদি তার বেগ হয় কথার কথা ভি, তাহলে এক্স অক্ষ বরাবর তার একটা বেগ থাকবে ভি এক্স এবং নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর তার একটা বেগ থাকবে হচ্ছে ভি ওয়াই। খেয়াল করে দেখো যেহেতু ফ্রাসটা নিচে পড়ছে তার মানে উপরের দিকে কোনো মানে বেগের উপাংশ থাকবে না, এটা নিচের দিকে কাজ করবে। আর নিচের দিকে যদি বেগের উপাংশ কাজ করে তাহলে আমি এখানে স্পষ্ট লিখতে পারি ভি যদি হয় আমাদের আর বিন্দুর বেগ মানে আর বিন্দুতে ফ্রাসের বেগ, তাহলে তার মান হবে ভি এক্স অফ আই, তারপর হচ্ছে প্লাস মাইনাস ভি ওয়াই অফ জে। কেন আমি মাইনাস দিলাম, কারণ এখানে নেগেটিভ এক্স অক্ষ মানে নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগের একটা উপাংশ কাজ করছে। তাই যদি হয়ে থাকে আলটিমেটলি আমরা ভি এক্সের মানটা কী জানতাম, ভি এক্স কখনো চেঞ্জ হয় না, যেটার মান থাকতে হচ্ছে ইউ কস থিতা হিসেবে, এবং এরপরে আমরা আই ভেক্টর বসাবো। তারপরে মাইনাস ভি অফ ওয়াই যেটা ছিল তার মানটা কী হবে, অবশ্যই তার মানটা আমরা ইচ্ছা করলে দেখতে পারি কি, খেয়াল করে দেখো ও বিন্দু থেকে সে মানে উৎক্ষেপিত হচ্ছে বা ফ্রাসটাকে আমি ছুঁড়ে মারছি, আর বিন্দুতে গিয়ে সে কিন্তু পড়ছে। তার মানে আর বিন্দুতে থাকা অবস্থায় আমাদের ফ্রাসের যে বেগ সেগুলো কিন্তু সেম থাকবে, দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর বেগটা সেম থাকবে, বাট ওয়াই অক্ষ বরাবর বেগটা থাকবে সমান ও বিপরীতমুখী, যেটা আমি তোমাদেরকে অন্য একটা ক্লাসে বলেছিলাম। তার মানে তুমি যদি ও বিন্দু বা নিক্ষেপণ বিন্দুতে মানে ইউএক্স পরিমাণ না ইউএক্স না ইউআই পরিমাণ যদি ঊর্ধ্বমুখী বেগ নিয়ে কোনো একটা ফ্রাসকে ছুঁড়ে মারো, সেটা যখন পতিত হবে আর বিন্দুতে তখন সে একইভাবে আমাদের ইউ ওয়াই বেগ নিয়েই পড়বে, বাট সেক্ষেত্রে আমাদের ডিরেকশনটা হবে উল্টো দিকে। তার মানে এখানে ভি অফ ওয়াই এর যে মানটা সেটা আসলে উল্টো দিক বরাবর কাজ করবে ইউ অফ ওয়াই এর। তার মানে আমরা বলতে পারি ও বিন্দুতে আমরা ঊর্ধ্বমুখী যে বেগটা পাবো, আর বিন্দুতে আমরা নিম্নমুখী একই রকম বেগ পাবো, বাট সেক্ষেত্রে আমাদের জাস্ট দিকটা চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এই জন্য এখানে লিখতে পারি মাইনাস ভি অফ ওয়াই, এর জায়গায় আমরা লিখতে পারি কি ইউ অফ ওয়াই। আচ্ছা আমার মনে হয় এখানে আমরা প্লাস দিয়ে কাজ করি তাহলে বুঝতে সুবিধা হবে, ভি ওয়াই অফ জে, কারণ ভি ওয়াই এর মানে হচ্ছে কি মাইনাস ইউ ওয়াই, আর মাইনাস ইউ ওয়াই মানে হচ্ছে কি ইউ সাইন থিতা, এটা ইন্টু জে ক্যাপ থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের আর বিন্দুতে বেগের মান। তাহলে আর বিন্দুতে যদি বেগ এটা হয় তাহলে ভরবেগের মানটা কেমন হবে দেখতে, ভরবেগের মানটা অনেকটা এরকম হবে যে পি
পি অফ আর বা আর বিন্দুতে ভরবেগ ইজ ইকুয়াল টু এম ইন্টু আমাদের ভি হবে সরাসরি, তাই না? ভি হচ্ছে আর বিন্দুতে ফ্রাসের মোট বেগ। এখন আমি যদি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে আমরা এখানে পাবো এম ইন্টু ভি, ভি বলতে আমরা বের করেছি ইউ কস থিতা অফ আই, এখানে একটা মাইনাস বসবে, ইউ সাইন থিতা অফ জে, এতটুকু অংশ বসবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে এম ইউ কস থিতা ইন্টু আই ক্যাপ মাইনাস হচ্ছে নিচে আমি লিখি এম ইউ সাইন থিতা ইন্টু জে ক্যাপ, এতটুকু অংশ আমরা এখান থেকে পাবো। তো এখন আমি যদি ভরবেগের পরিবর্তনটা বের করতে চাই, দ্যাট মিনস ডেল অফ পি, আমি এটাকে পি2 ধরলাম। তো এই ভরবেগের পরিবর্তনটা হচ্ছে কি আমাদের শেষ বিন্দু এবং আদি বিন্দুর মধ্যকার ভরবেগের পরিবর্তন। তাহলে শেষ বিন্দু কি ছিল? অবশ্যই আর ছিল, তাহলে আর বিন্দুর ভরবেগ ছিল পি অফ আর, ওখান থেকে আমি মাইনাস করব, আদি বিন্দু ছিল ও বিন্দু, তাহলে পি অফ ওকে, মানে আদি বিন্দুর ভরবেগকে, মানে আমি এখানে টোটাল ফ্রাসের মানে কি বলবো যে উৎক্ষেপণ বিন্দু এবং পতিত বিন্দু এদের মধ্যকার ভরবেগের পরিবর্তনটা বের করছি। পি অফ আর এর যে মানটা ছিল সেটা আমরা এখানে লিখে ফেলি, আমাদের ছিল এম ইউ কস থিতা ইন্টু আই ক্যাপ ছিল মাইনাস এম ইউ সাইন থিতা ইন্টু জে ক্যাপ ছিল, তাই না? এতটুকু অংশ ছিল। তারপর মাইনাস পি নোটের যে মানটা সেটা হচ্ছে সব জায়গায় মাইনাস হবে, তার মানে এম ইউ কস থিতা ইন্টু আই ক্যাপ মাইনাসে প্লাসে মাইনাস এম ইউ সাইন থিতা ইন্টু জে ক্যাপ। খেয়াল করে দেখো তো এখানে কে কে কাটা যায়, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট এম ইউ কস থিতা আই ক্যাপ, এই জিনিসটা কিন্তু এখান থেকে কাটা যায়, আর বাকি থাকে কি -2, কেননা আমাদের এখানে দুইটা এম ইউ সাইন থিতা ইন্টু জে ক্যাপ থাকছে। তাহলে -2 এম ইউ সাইন থিতা জে ক্যাপ, এটাই হচ্ছে আমাদের টোটাল যে ভরবেগের পরিবর্তন কোন একটা ফ্রাসের গতিপথের সেটাকে নির্দেশ করে। এবং এই যে আমরা দুটো ভরবেগ বের করেছি, মানে আগের স্লাইডে যেটা বের করেছি, এখনকার স্লাইডে যেটা বের করেছি, এরা সবই হচ্ছে লিনিয়ার মোমেন্টাম বা সরলরৈখিক ভরবেগ। মানে এক কথা আমি যদি এখানে লিখি, আমরা এখানে যে ভরবেগের পরিবর্তনটা বের করার চেষ্টা করছি এটা হচ্ছে সরলরৈখিক ভরবেগ, এটা কিন্তু কৌণিক ভরবেগ না, এটা সরাসরি সরলরৈখিক ভরবেগ বা লিনিয়ার মোমেন্টাম হিসেবে কাজ করে। এবার লাস্টে আরেকটা ছোট্ট জিনিস দেখে, আমরা তো মানে সরলরৈখিক ভরবেগ নিয়ে কাজ করেছিলাম, আমরা সর্বোচ্চ উচ্চতাতে বা বলা যায় এই যে এখানে যে পয়েন্টটা ছিল কিউ পয়েন্ট, এখানে কৌণিক ভরবেগটা কী হবে সেটা নিয়ে একটু দেখি। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতা, দ্যাট মিনস কিউ, আমি একটু ভিন্ন কালারে লিখি। কিউ হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতায় একটা বিন্দু ফ্রাসের, যেখানে ফ্রাসটা হচ্ছে ইউ আদিবেগ নিয়ে থিতা কোণে উৎক্ষেপিত হলো। এখন আমি যদি কিউ পয়েন্টে বা সর্বোচ্চ উচ্চতায় মানে কৌণিক ভরবেগ বের করতে চাই, তাহলে সেটা হবে কি এল, এবং এল এর মানটা আমরা মোটামুটি জানি এম ভি আর হিসেবে কাজ করে, যেখানে আর মানে হচ্ছে যখন কোনো একটা বস্তু বৃত্তাকার কক্ষপথে চলে তখন যে ব্যাসার্ধটা নিয়ে এসে চলে সেই ব্যাসার্ধটা হচ্ছে আর, তার মানে আর হচ্ছে একটা ব্যাসার্ধ ভেক্টর। বাট আমাদের এখানে ফ্রাসটা কিন্তু এরকম কোনো ব্যাসার্ধ নিয়ে চলেনি, বাট সেটা কিন্তু ভূমি থেকে একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করছে, যেটা হচ্ছে আর দূরত্ব। তাহলে আমি ধরে নিলাম আমাদের যে সর্বোচ্চ উচ্চতাটা সেটাই হচ্ছে এখানে আর হিসেবে কাজ করে, বা বলা যায় আমাদের যে ব্যাসার্ধ ভেক্টর সেটা হিসেবে ফ্রাসের সর্বোচ্চ উচ্চতাটা কাজ করবে। তো এখান থেকে আমরা আর একটা ধারণা পেলাম। এখন আমরা এই মানগুলো বসিয়ে দিই। দেখো এম হচ্ছে ফ্রাসের ভর, ভি যেটা সেটা কিন্তু কিউ বিন্দুতে ফ্রাসের বেগ, আর তুমি জানো সর্বোচ্চ উচ্চতায় বা ফ্রাসের বেগ হচ্ছে ইউ এক্স হিসেবে কাজ করে, যার মানটা হচ্ছে কি ইউ কস থিতা, কেননা ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ কিন্তু কাজ করে না সর্বোচ্চ উচ্চতাতে। তার মানে আমরা এই জায়গাটাতে যেটা লিখতে পারি সেটা হচ্ছে সরাসরি ইউ কস থিতা লিখতে পারি সর্বোচ্চ বিন্দুতে বা মানে সর্বোচ্চ উচ্চতাতে যে বেগ আছে সে বেগ হিসেবে। মানে কিউ বিন্দুতে যে বেগটা কাজ করে সেটা হচ্ছে শুধুমাত্র ইউ কস থিতা কাজ করবে, আর কোনো বেগ কাজ করবে না, কেননা কিউ বিন্দুতে আমরা জানি ইউ অফ ওয়াইয়ের মানটা সরাসরি 0 থাকে সেজন্য। এখন আর এর যে মানটা খেয়াল করে দেখো, এই আরটা আসলে কি, আরটা হচ্ছে ফ্রাসের সর্বোচ্চ উচ্চতা, এবং আমরা এখানে সর্বোচ্চ উচ্চতাটাকেই ব্যাসার্ধ ভেক্টর হিসেবে ধরতে পারি। তাই যদি হয়ে থাকে এই সর্বোচ্চ উচ্চতাটার একটা সূত্র আছে তোমরা সবাই জানো, এবং সূত্রটা হচ্ছে কি বড় হাতের এইচ ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার, তারপর হচ্ছে সাইন স্কয়ার থিতা, এবং নিচে যেটা থাকবে সেটা হচ্ছে 2 ইন্টু জি থাকবে। এই সূত্রটা আমরা সবাই দেখে এসেছি। তাহলে এবার যদি আমি টোটালটাকে মডিফাই করি, তাহলে সর্বোচ্চ উচ্চতাতে আমরা মোট যে মানে লিনিয়ার এটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ আছে সেটা পেয়ে যাব। এম এখানে যা আছে তাই থাকবে,
এখানে দুইটা ইউ দেখতে পাচ্ছি, মানে একটা ইউ আর একটা হচ্ছে ইউ স্কোয়ার, তার মানে ইউ কিউ হবে। তারপর কস থিতা ইন্টু সাইন স্কোয়ার থিতা আছে, তার মানে শুধুমাত্র এখানে কস থিতা বসবে, ওর সাথে বসবে হচ্ছে সাইন স্কোয়ার থিতা, আর নিচে আগের মধ্যে থাকবে কি 2g। তাহলে দেখো একটা বিশাল সমীকরণ পেয়েছি, এবং এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতাতে কোনো একটা ফ্রাসের জন্য কৌণিক যে ভরবেগ আছে সে কৌণিক ভরবেগের মান। তাহলে এটাকে আমি একটু মার্ক করে রাখছি, তোমরা এই সূত্রটাও কাজে লাগাতে পারো, যে ক্ষেত্রে ব্যাসার্ধ ভেক্টর হিসেবে অবশ্যই কাজ করাবো আমরা সর্বোচ্চ উচ্চতাটাকে, বা এখানে দেখতে পাচ্ছ সর্বোচ্চ উচ্চতা আমাদের আর হিসেবে কাজ করছে। তো এখন দেখো আমাদের এখানে কিন্তু 2g, যেটা মানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, জি হচ্ছে কি কনস্ট্যান্ট বা ধ্রুবক, বাট আমরা চাইলে কিন্তু ফ্রাসের যে ভরটা সেই এমটাকে পরিবর্তন করতে পারি, ফ্রাসের যে বেগ ইউ সেটাকেও পরিবর্তন করতে পারি, থিতা বা প্রক্ষেপণ কোণ ওটাকেও কিন্তু পরিবর্তন করতে পারি। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এল বা ফ্রাসের সর্বোচ্চ উচ্চতাতে কৌণিক ভরবেগ সমানুপাতিক এম ইউ স্কোয়ার, তারপর হচ্ছে কস থিতা ইন্টু সাইন স্কোয়ার থিতা। এখন যদি কোনো সময় দেখো এখান থেকে কিন্তু একটা ভালো কাহিনী আমাদের মানে বের করতে হবে, সেটা হচ্ছে যদি কখনো বলে সর্বোচ্চ উচ্চতাতে, আচ্ছা আমার মনে হয় এখানে কিউ হবে, রাইট কিউ, যদি বলে কখনো সর্বোচ্চ উচ্চতাতে ফ্রাসের আদিবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে গ্রাফ কেমন হবে, তখন কিভাবে আঁকবে? খুবই ট্রিকি একটা কোশ্চেন, তোমরা একটু চিন্তা করে দেখো, ভিডিওটা পজ করে তারপর আমি তোমাদেরকে এটা বলে দিচ্ছি। দ্যাট মিনস তোমরা এখানে এল ভার্সেস ইউ এর মধ্যে একটা গ্রাফ আঁকতে যাচ্ছ, কিভাবে তুমি এখন গ্রাফটা আঁকবে? আই থিঙ্ক তোমরা চিন্তা করে বের করে ফেলেছো কীভাবে আঁকতে হবে। এটা অনেকটা এরকম সমীকরণ, দ্যাট মিনস এটা অনেকটা ওয়াই ইজ ইকুয়াল এক্স কিউ এরকম সমীকরণের গ্রাফ হিসেবে কাজ করবে। এবং এরকম সমীকরণের গ্রাফ তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না, জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। আমরা এক্স অক্ষ বরাবর যাকে রাখবো সেটা হচ্ছে ইউকে রাখবো, এবং ওয়াই অক্ষ বরাবর যাকে রাখবো সেটা হচ্ছে এলকে রাখবো। এবং এই ক্ষেত্রে তুমি যদি গ্রাফটা আঁকো সেই গ্রাফটা হবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউ এই অনুসারে হবে। তাহলে এই গ্রাফের ছবিটা হবে অনেকটা এরকম, ভালো করে দেখো, একটা গ্রাফ এখানে নেমে যাবে, এভাবে নেমে গিয়ে তারপর নিচে সে চলে যাবে। তো অনেকটা এরকম একটা ছবি তোমরা পাবে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউ এই গ্রাফের। দ্যাট মিনস এখানে আমি দেখতে পাচ্ছি এল এর সাথে ইউ এর যে সম্পর্ক সেটা হচ্ছে কিউব সম্পর্ক। দ্যাট মিনস এল এবং ইউ টু দি পাওয়ার কিউব, এটা হচ্ছে আমাদের মেইন সম্পর্ক। দ্যাট মিনস এল সমানুপাতিক ইউ কিউব। তো ওই ধরনের সম্পর্কের জন্য গ্রাফটা আমাদের অনেকটা এরকম হবে। আমি একটু ঠিক মতো আঁকি। তো ধরো গ্রাফটা এদিক দিয়ে গিয়ে এভাবে নেমে যাবে, এবং এটাই হচ্ছে আমাদের সেই বিখ্যাত গ্রাফ। তাহলে এটাও তোমরা মনে রাখতে পারো, খুবই অ্যাডভান্স লেভেলের একটা কোশ্চেন, যে সর্বোচ্চ উচ্চতাতে যখন কোনো একটা ফ্রাস পৌঁছাবে ওই উচ্চতাতে থাকা অবস্থায় ফ্রাসের আদিবেগ এবং ফ্রাসের কৌণিক ভরবেগ যেটা আছে তাদের গ্রাফের সম্পর্কটা কেমন হবে। তাহলে এই সম্পর্কটা আমরা এই অনুসারে লিখতে পারি। তাহলে এখান থেকে নতুন যেটা শিখলে সেটা হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স কিউ এই ধরনের যেই সমীকরণ আছে তাদের গ্রাফটা কিভাবে আঁকতে হবে সেটা। এবার প্রক্ষেপক বস্তুর দুইটা স্পেশাল কেস নিয়ে আমরা দেখব, এবং স্পেশাল কেসগুলো হচ্ছে এরকম, যে আমি আগে লিখি তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম একটা স্পেশাল কেস হচ্ছে কি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা প্রক্ষেপককে আমরা ছুঁড়ে মেরেছি, যার একটা নির্দিষ্ট অনুভূমিক পাল্লা আছে এবং নির্দিষ্ট একটা সর্বোচ্চ উচ্চতা আছে। তো আমরা এই সর্বোচ্চ উচ্চতা এবং অনুভূমিক পাল্লা নিয়ে দুইটা স্পেশাল কেস দেখব। প্রথম কেসটা হচ্ছে কি, আমরা যে আদিবেগটা নিয়ে ছুঁড়ে মেরেছি, দ্যাট মিনস ইউ, ইউ এর মানটা আমরা ধ্রুবক ধরলাম। ধ্রুবক মানে হচ্ছে কনস্ট্যান্ট ধরলাম। তার মানে আমরা এমনভাবে ধরলাম ইউর মানটা যেটার পরিবর্তন করা সম্ভব না, বাট আমরা থিতা বা প্রক্ষেপণ কোণ যেটা এটাকে আমরা চেঞ্জ করতে পারবো বা পরিবর্তন করতে পারবো। তার মানে থিতাকে আমরা ফিক্সড রাখবো না, থিতা হচ্ছে আমাদের এখানে ভ্যারিয়েবল হিসেবে কাজ করবে বা পরিবর্তনশীল মান হিসেবে কাজ করবে। তখন আমাদের আর এবং এইচ এর মধ্যে কীরকম সম্পর্ক থাকবে সেটা একটু দেখি। তাহলে দেখো আমরা এখানে আর এর কিন্তু একটা সূত্র জানি, আর মানে হচ্ছে অনুভূমিক পাল্লা, এবং অনুভূমিক পাল্লার যে সমীকরণটা সেটা ছিল ইউ স্কোয়ার সাইন 2 তারপর হচ্ছে থিতা, যেহেতু আমরা থিতা কোণে নিক্ষেপ করছি, ইউ স্কয়ার সাইন 2 থিতা ডিভাইড বাই জি, এটা ছিল, তাই না? তাহলে দেখো তো এই সমীকরণের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে ইউ এর মানটা কনস্ট্যান্ট, তার মানে ইউ কনস্ট্যান্ট মানে হচ্ছে জিও কনস্ট্যান্ট মানে ধ্রুবক। ইউ এবং জি এর মানটা চেঞ্জ হবে না। যদি চেঞ্জ না হয় আমি এখানে সরাসরি লিখতে পারি আর আসলে কার সমানুপাতিক, অবশ্যই সাইন 2 থিতা এটা সমানুপাতিক, এবং সাইন 2 থিতা সমানুপাতিক মানে হচ্ছে আমাদের এখানে থিতার যে মানটা সেটা যদি আমরা 0 ডিগ্রি থেকে বাড়াতে থাকি 45 ডিগ্রি বরাবর, তাহলে কিন্তু আমাদের আর এর মানটা ম্যাক্সিমাম হতে থাকবে। কেননা আমরা এখানে 2 থিতা দেখতে পাচ্ছি, তার মানে থিতার মান যদি 45 ডিগ্রি করি তাহলে 2 থিতা হবে হচ্ছে 90 ডিগ্রি, যেটা তোমরা জানো অলরেডি। আর 90 ডিগ্রি মানে হচ্ছে কি, সাইন 90 ডিগ্রি মানে হচ্ছে 1, তার মানে আর এর মানটা ম্যাক্সিমাম হবে। তাহলে এখান থেকে আমরা একটা শর্ত পাই, সেটা হচ্ছে আমি যদি এই থিতার মানটা 0 থেকে শুরু করে 45 ডিগ্রি পর্যন্ত বাড়াতে থাকি,
তাহলে আমাদের আর এর মানটা বাড়তে থাকবে। তাহলে 0 থেকে 45 ডিগ্রির জন্য আমাদের যে আর এর মানটা আছে সেটা হচ্ছে বাড়তে থাকে। আবার মজার বিষয় হচ্ছে তুমি যদি 45 ডিগ্রি থেকে আস্তে আস্তে এই থিতার মানটা আরও বাড়াতে থাকো, দ্যাট মিনস তুমি যদি 90 ডিগ্রি করতে থাকো তাহলে কিন্তু আর এর মানটা কমে যেতে থাকবে। তোমরা ক্যালকুলেটরে হিসাব করে দেখো, এই আর এর মানটা তখন কমে যাবে। তার মানে সাইন 45 ডিগ্রির পর আমি যদি মানটা আরও বাড়াতে চাই, তার মানে সাইন হচ্ছে 46 ডিগ্রি যদি করি, তাহলে 2 × 46 যদি করি তাহলে হবে কত, আমাদের 92 ডিগ্রি। আবার 2 × 47 ডিগ্রি যদি করি তাহলে আমাদের কত হবে, কত 94 ডিগ্রি হবে। তাহলে এভাবে থিতার মানটা যদি 45 ডিগ্রি থেকে আস্তে আস্তে বাড়াই, সাইন 2 থিতা ওভারঅলের মানটা কমবে, তার মানে আর এর মানটা কমতে থাকবে। তো এটা হচ্ছে আমাদের একটা কেস। এখন এই কেসের পাশাপাশি আমরা আরেকটা কেস দেখাচ্ছি, সেটা হচ্ছে এইচ এর ক্ষেত্রে বা সর্বোচ্চ উচ্চতার ক্ষেত্রে কিভাবে কাজ করে। আমরা সর্বোচ্চ উচ্চতার সূত্র জানি, সেটা হচ্ছে ইউ স্কয়ার সাইন স্কয়ার থিতা ডিভাইড বাই নিচে হবে হচ্ছে কত 2g। এটা ছিল আমাদের সর্বোচ্চ উচ্চতার সূত্র। এখন আমি কিন্তু প্রথম কন্ডিশন অনুসারে ইউ এর মানটা কি কনস্ট্যান্ট করে দিয়েছি, এবং একই সাথে জি হচ্ছে কি কনস্ট্যান্ট, কারণ অভিকর্ষ ত্বরণটাকে আমরা কনস্ট্যান্ট ধরি। তাই যদি হয় তাহলে আমরা এইখান থেকে একটা সমীকরণ পাবো, সেটা হচ্ছে এইচ, যেটা এইচ বা সর্বোচ্চ উচ্চতা যেটা কার সমানুপাতিক হবে, অবশ্যই সাইন স্কয়ার থিতার সমানুপাতিক হবে। বা আমি যদি একটু সুন্দরভাবে লিখি, সেটা হচ্ছে সাইন থিতা হোল স্কয়ারের সমানুপাতিক হবে। এটা কি মিন করে? এটা মিন করে আমরা থিতার মান যাই রাখি না কেন, তুমি যা খুশি রাখো না কেন থিতার মান, সাইন থিতার মান কি হবে, পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। কেননা আমরা জানি সাইন থিতার সর্বোচ্চ মানে সর্বনিম্ন মান হচ্ছে -1, সর্বোচ্চ মান হচ্ছে +1। তার মানে -1 থেকে শুরু করে +1 যে কোনো মান হতে পারে আমাদের থিতার মান। বাট যেহেতু উপরে একটা বর্গ আছে, তার মানে এটা কনফার্ম আমাদের এইচ এর যে মানটা বা সর্বোচ্চ উচ্চতার যে মানটা, এটা কখনোই নেগেটিভ হবে না, এটা অল টাইম পজিটিভ হবে। তাহলে আমি যদি আদিবেগটাকে কনস্ট্যান্ট রাখি বা ধ্রুবক রাখি এবং থিতা বা কোণের মানটা যদি পরিবর্তন করতে থাকি, আমাদের এখান থেকে এইচ এর যে মানটা সেটা আমরা অল টাইম পজিটিভ পাবো, বা উচ্চতাটাকে আমরা সবসময় উপরের দিকে পাবো, কখনো নিচের দিকে উচ্চতা পাবো না। কেননা এখানে সাইন থিতার উপর একটা বর্গ আছে, সেজন্য সাইন থিতা মানে থিতার মানটা যা খুশি করো না কেন, সাইন থিটা টোটালটার মান নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে, বাট বর্গ থাকাতে সেটা ওভারঅল পজিটিভ হয়ে যাবে। তাহলে আমরা এই শর্তটা দেখলাম যে ইউ যদি কনস্ট্যান্ট থাকে, ভি যদি ভ্যারিয়েবল থাকে, আমাদের থিতার মানটা 0 থেকে 45 ডিগ্রি পর্যন্ত যাওয়ার সময় আর এর যে মানটা আছে বা অনুভূমিক পাল্লা সেটা বাড়তে থাকবে। আবার এই থিতার মানটা যদি 45 থেকে 90 ডিগ্রি দিকে চলে আসে, তখন আমাদের অনুভূমিক পাল্লাটা কমতে থাকবে। এবং একই সাথে এই পরিস্থিতিতে আমরা থিতাকে যা খুশি বানাই না কেন, অবশ্যই সর্বোচ্চ উচ্চতাটা পজিটিভ হবে বা ধনাত্মক দিকে যাবে। দ্যাট মিনস উপরের দিকে আমরা পজিটিভ উচ্চতাটাকে পাবো, মানে সর্বোচ্চ উচ্চতাটাকে পাবো, কখন আমরা নিচের দিকে কোনো উচ্চতা পাবো না। তাহলে আমরা দ্বিতীয় কেসটা দেখি। দ্বিতীয় কেস হচ্ছে আমরা এখন উল্টে দিলাম জিনিসটা। দ্যাট মিনস ইউটাকে আমি এখন চেঞ্জ করে ফেললাম, মানে আমি আমার ইচ্ছা মতো মানে আদিবেগটাকে চেঞ্জ করতে পারবো, দ্যাট মিনস ইউ ভ্যারিয়েবল। বাট আমরা যে কোণটা দেখতে পাচ্ছি প্রক্ষেপণ কোণ, এটাকে আমি কি করব, ফিক্সড করে ফেললাম, বা বলা যায় কনস্ট্যান্ট করে ফেললাম। তখন দেখো কি ঘটবে। এই মুহূর্তটাতে আমি যদি একটু সূত্রের দিকে তাকাই, তাহলে খেয়াল করে দেখতে পাচ্ছ আমাদের এখানে আমি যদি সূত্রটা আবার দেখাই তোমাকে, দেখো আর ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার সাইন 2 থিটা ডিভাইড বাই জি। তো আমি দ্বিতীয় কন্ডিশনে থিতাকে ফিক্সড করেছি, তার মানে থিতা কনস্ট্যান্ট, আবার জিও কনস্ট্যান্ট। তার মানে ইউ যেটা আদিবেগ যেটা, সেটা কিন্তু কনস্ট্যান্ট না। তার মানে প্রথম সূত্র অনুসারে আমি লিখতে পারি আর সমানুপাতিক ইউ স্কোয়ার। আবার দ্বিতীয় সূত্রতে দেখতে পাচ্ছ জি হচ্ছে কনস্ট্যান্ট, আবার থিতাকে আমি কনস্ট্যান্ট করেছি, তার মানে সাইন স্কোয়ার থিতাও কি কনস্ট্যান্ট বা ফিক্স থাকবে। তার মানে দ্বিতীয় সূত্র অনুসারে আমরা সর্বোচ্চ উচ্চতা যে এইচ পাচ্ছি, ওটাও কিন্তু ইউ স্কোয়ারের সমানুপাতিক পাচ্ছি। এর মানে হচ্ছে আমি যদি প্রক্ষেপণ কোণ থিতাকে ফিক্সড করে ফেলি এবং আদিবেগ ইউ এটাকে যদি কমাই বাড়াই, তাহলে আমাদের আর এবং এইচ দুইটাই কি কমবে বা বাড়বে। তার মানে এখানে দুটো মানে সূত্র থেকে তুমি দেখতে পাচ্ছ আর এবং এইচ এরা দুজনই হচ্ছে আদিবেগের বর্গের সমানুপাতিক। তার মানে আমি যদি আদিবেগটাকে 2 গুণ করি, কথার কথা ধরো আমরা এই কন্ডিশনে, দ্যাট মিনস থিতা হচ্ছে আমাদের এখানে ফিক্সড, তো এই কন্ডিশনে আমি যদি ইউ এর মানটা বা আদিবেগের মানটা আমি যদি 2 গুণ করি, তাহলে অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা এরা হচ্ছে 4 গুণ বাড়বে। আবার আমি যদি আদিবেগের মানটা 3 গুণ করি, তাহলে 3 স্কয়ার করলে কি হবে, 9 হবে। তার মানে অনুভূমিক পাল্লা এবং সর্বোচ্চ উচ্চতা এটা হচ্ছে আমাদের 9 গুণ বাড়বে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড কন্ডিশন, যেখানে আমি দেখতে পাচ্ছি থিতা বা প্রক্ষেপণ কোণকে ফিক্সড যদি করি, তাহলে ইউ বা আদিবেগের মান যদি আমি একটু বাড়াইও, সেই ইউ এর জন্য আমাদের অনুভূমিক পাল্লাও সেম হারে বাড়বে এবং সর্বোচ্চ উচ্চতা যেটা আছে সেটাও সেম হারে বা একই হারে বাড়বে। আবার তুমি যদি ইউ এর মানটা কমাও, তাহলে এই অনুভূমিক পাল্লার মানটাও কমে যাবে, আবার সর্বোচ্চ উচ্চতা এটাও কমে যাবে, বাট একই হারে তারা কমে যাবে।
তারপরে ফাইনাল একটা ছোট্ট জিনিস দেখিয়ে দিই, এটা যদিও আর দরকার হয় না, সেটা হচ্ছে আমরা এখানে যেই প্রজেক্টাইল নিয়ে কাজ করছি সেটা কিন্তু টোটালি উইদাউট এয়ার, মানে বাতাসের অনুপস্থিতিতে কাজ করছি। আমরা যতগুলো কেস দেখেছি এই পর্যন্ত প্রত্যেকটা কেস হচ্ছে কি উইদাউট এয়ার রেজিস্ট্যান্স বা বাতাসের বাধা ছাড়া যেই কেসগুলো আছে সেগুলো দেখেছি। কেননা বাতাস যদি বাধা দেয় তাহলে কিন্তু এই প্রজেক্টাইল এই পথ ধরে যাবে না, সে আরেকটু নিচু পথ ধরে যাবে। দ্যাট মিন্স বাতাসের বাধা দেওয়ার জন্য প্রজেক্টাইলটা মোটামুটি এরকম একটা পথ ধরে যাবে। তো আলটিমেটলি এটা কিন্তু হবে না, কেননা ফিজিক্সে আমরা যতগুলো কাজ করব প্রজেক্টাইল বা ফ্রাশ নিয়ে বা প্রক্ষেপক নিয়ে, প্রত্যেকটা কাজ হবে হচ্ছে উইদাউট এয়ার রেজিস্ট্যান্স বা বাতাসের বাধাহীন অবস্থায়।